পড়ে শোনাচ্ছি এডওয়ার্ড ডব্লিউ সাইদের বিখ্যাত বই ওরিয়েন্টালিজম। বইটির আজ ১৩তম পর্ব। এই পর্বে থাকছে বইটির তৃতীয় অধ্যায়, বর্তমান প্রাচ্যতত্ত্ব থেকে আরেকটি অংশ। এই অংশের শিরোনাম পূর্ণ বিকশিত অ্যাংলো ফরাসি প্রাচ্যতত্ত্ব। আমরা আজকাল প্রাচ্যতত্ত্বের কোনো শাখা বা এর সমগ্র বিকাশ বৃত্তান্তের কোনো একটি দিকের ওপর অঞ্চলবিদ্যা বিশেষজ্ঞরূপে ভাবতে অভ্যস্ত হয়ে পড়েছি। এ কারণে সেই উজ্জ্বল স্মৃতি ভুলেই বসেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত মনে করা হতো প্রাচ্যতাত্ত্বিক হলেন সাধারণ জ্ঞানে পারঙ্গম, অবশ্যই নির্দিষ্ট কোনো বিষয়েও যথেষ্ট জ্ঞানের অধিকারী, যিনি সারাংশমূলক ভাষ্য প্রদানে উঁচু মানের দক্ষতা অর্জন করেছেন। সারাংশমূলক ভাষ্য বলতে আমি বোঝাচ্ছি যে তুলনামূলকভাবে সরল, দৃষ্টান্তস্বরূপ আরবি ব্যাকরণ বা ভারতীয় ধর্ম সম্পর্কে একটি ধারণা বিন্যস্ত করার মধ্য দিয়ে প্রাচ্যতাত্ত্বিক সামগ্রিকভাবে প্রাচ্য সম্পর্কেও একটি ভাষ্য প্রদান করছেন। অতএব তাতে যোগ করেছেন বলেই মনে করা হতো, এবং প্রাচ্যতাত্ত্বিকও তাই মনে করতেন। প্রতিটি তুচ্ছাতি তুচ্ছ প্রাচ্যদেশীয় বস্তু বিষয়াদির ওপর বিচ্ছিন্ন অধ্যয়ন সারাংশের আকারে বিষয় বা বস্তুটির খাঁটি প্রাচ্যতত্ত্ব নিশ্চিত করে। এবং যেহেতু সাধারণভাবে বিশ্বাস করা হয় যে গোটা প্রাচ্য কোনো উপাদানগত সংশক্তির বলে নিবিড় জড়াজড়ি করে আছে, তাই এটি প্রাচ্যতাত্ত্বিকদের জন্যে চমৎকার একটি বোধ সরবরাহ করে। এর ফলে তিনি এমন করতে পারেন যে বস্তু নির্ভর প্রমাণ নিয়ে তিনি কাজ করছেন তা তাকে যথারীতি প্রাচ্যদেশীয় চরিত্র, মন বা বিশ্বাত্মা সম্পর্কে অধিকতর ভালো উপলব্ধির দিকে নিয়ে যাবে। এই গ্রন্থের প্রথম দুটো অধ্যায়ে প্রাচ্যতাত্ত্বিক চিন্তার ইতিহাসের প্রথম পর্বগুলো সম্পর্কে এরকম যুক্তি দেয়া হয়েছে। এখানে আলোচ্য প্রাচ্যতত্ত্বের পরবর্তী ইতিহাসে পৃথকীকরণের বিষয়টি মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে এবং পরের দুই সময় পর্বের অন্তর্গত। উভয় ক্ষেত্রে এবং পূর্ববর্তী যুগগুলোতেও প্রাচ্য মূলত প্রাচ্যদেশীয়, নির্দিষ্ট ব্যতিক্রমের উদাহরণ থাকা সত্ত্বেও এবং তা বর্ণনার যে রীতি বা কৌশলই ব্যবহৃত হয়ে থাকুক না কেন, দুই যুগের মধ্যে পার্থক্য নিহিত আছে প্রাচ্যের অনিবার্য প্রাচ্যত্বকে দেখার পক্ষে প্রাচ্যতাত্ত্বিকদের প্রদত্ত যুক্তিতে। যুদ্ধপূর্বকালে প্রদর্শিত যুক্তির ভালো একটি দৃষ্টান্ত পাওয়া যাবে 1899 সালে এডওয়ার্ড সাচর প্রবন্ধের স্নাউক হারগ্রোনেই কৃত সমালোচনার উদ্ধৃত অংশে। যে আইন প্রায়োগিক ক্ষেত্রে জনগোষ্ঠীর চর্চা ও প্রথা এবং তাদের শাসকের স্বেচ্ছাচারিতার নিকট অকল্পনীয় ছাড় দিত, সে আইনের উল্লেখযোগ্য প্রভাব রয়ে গেছে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক জীবনে। তাই এটি আমাদের জন্য এখনও গুরুত্বপূর্ণ অধ্যয়নের বিষয় হিসেবেই আছে, কেবল ইতিহাস, সভ্যতা ও ধর্মের সাথে সম্পর্কিত বিমূর্ত কারণেই নয়, কিছু বাস্তব কারণেও। ইসলামী প্রাচ্য ও ইউরোপের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হয়েছে, তত বেশি মুসলিম দেশ ইউরোপের প্রভাবাধীন হয়েছে, এবং সেই সাথে ইসলামের বুদ্ধিবৃত্তিক জীবন, ধর্মীয় আইন ও ধারণামূলক পরিপ্রেক্ষিত সম্পর্কে জানা আমাদের ইউরোপীয়দের জন্য ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হারগ্রোনেই যদিও মেনে নিয়েছেন যে ইসলামী আইনের মতো বিমূর্ত বিষয় মাঝে মধ্যে ইতিহাস ও সমাজের চাপের মুখে নত হয়েছে, তবু তিনি এ বিমূর্ততা বুদ্ধিবৃত্তিক প্রয়োজনে ধরে রাখার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, কারণ এর ইসলামিক আইন শিরোনামটির বিস্তৃত বহিকাঠামো প্রাচ্য ও পাশ্চাত্যের পার্থক্য নিশ্চিত করে। হারগ্রোনেইর কাছে পাশ্চাত্য ও প্রাচ্যের পার্থক্য প্রাতিষ্ঠানিক বা জনপ্রিয় বলি নয়, বরং সম্পূর্ণ বিপরীত কিছু। তার কাছে এটি দুই অঞ্চলের ক্ষমতা কেন্দ্রিক সম্পর্ক নির্দেশক। প্রাচ্য সম্পর্কিত জ্ঞান এ পার্থক্যকে হয় প্রমাণ করেছে, কিংবা দ্রুত করেছে বা গভীরতর করেছে, যার সাহায্যে এশিয়ার উপর আরও কার্যকরভাবে বিস্তৃত হয়েছে ইউরোপীয় আধিপত্য। তাই সামগ্রিকভাবে প্রাচ্যকে জানার অর্থ হল একে এই কারণে জানা যে প্রাচ্যকে রক্ষণাবেক্ষণের ভার কাউকে দেয়া হয়েছে, যখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি পশ্চিমের কোনো মানুষ। হারগ্রোনেইর বক্তব্যের সাথে 100% সাদৃশ্যপূর্ণ একটি অনুচ্ছেদের দেখা মেলে গিবের 1931 সালে প্রকাশিত গ্রন্থ
দি লিগাসি অফ ইসলামের লিটারেচার প্রবন্ধটিতে। 18 শতক পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে 3 বারের সংযোগ বর্ণনা করার পর গিব 19 শতকের দিকে অগ্রসর হন। সাদামাটা যোগাযোগের এ 3টি সময় পর্ব অনুসরণ করে জার্মান রোমান্টিকরা আবার প্রাচ্যের দিকে ফেরেন এবং প্রাচ্যের কাব্য সাহিত্যের প্রকৃত ঐতিহ্যকে ইউরোপীয় কাব্যকলায় প্রবেশের সুযোগ করে দেওয়ার সচেতন চেষ্টা চালান। ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের বোধ সমৃদ্ধ 19 শতক যেন বেপরোয়াভাবে ঘটাং করে দরজা লাগিয়ে দেয় তাদের পরিকল্পনার মুখের ওপর। অন্যদিকে আজকাল আবার প্রাচ্য সাহিত্য তার নিজের বদৌলতেই অধীত হচ্ছে। প্রাচ্য সম্পর্কে অর্জিত হচ্ছে নতুন উপলব্ধি। যেহেতু এই জ্ঞান ছড়িয়ে পড়ছে এবং প্রাচ্য মানব জীবনের সঠিক অবস্থান ফিরে পাচ্ছে, তাই প্রাচ্য সাহিত্য আবার তার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে পারে, আমাদেরকে সংকীর্ণ ও দমনমুখী ধারণাগুচ্ছের বৃত্ত থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে। যে ধারণারাশি শিল্প সাহিত্য, চিন্তা ও ইতিহাসের সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহকে পৃথিবীর আমাদের অংশে সীমাবদ্ধ করে রাখছে। গিবের তার নিজের বদৌলতে বাক্যাংশটি প্রাচ্যের ওপর ইউরোপীয় আধিপত্য সম্পর্কে হারগ্রোনের ঘোষণার অন্তর্ভুক্ত যুক্তিসমূহের ঠিক বিপরীত। বাকি থাকে সামগ্রিক পরিচয় হিসাবে প্রাচ্য নামের কিছু একটি এবং পাশ্চাত্য নামের অন্য কিছু একটি। এ পরিচয় মুছে ফেলা যাবে বলে মনে হয় না। এ ধরনের সত্তা পরস্পরের কাজে আসতে পারে। এ বিষয়ে গিবের প্রশংসনীয় উদ্দেশ্য হল এ জিনিসটা বোঝানো যে পশ্চিমা সাহিত্যের ওপর প্রাচ্য সাহিত্যের প্রভাব ও তার ফলাফল ব্রুনটিয়েরের ভাষায় জাতীয় মর্যাদা হানিকর হওয়ার কারণ নেই, বরং পশ্চিমের আত্মকেন্দ্রিকতার স্থানিক বন্দিত্বের বিপরীতে মানবিক চ্যালেঞ্জ হিসেবে প্রাচ্যকে মোকাবেলা করা যায়। গোয়েটের ওয়েল্ট লিটারেচারের ধারণার পক্ষে তার পূর্বের ওকালতি তেমন টেকসই ছিল না। এখন প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে মানবিক উজ্জীবনের জন্য গিবের আহ্বান যুদ্ধোত্তরকালে পরিবর্তিত রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন। প্রাচ্যের ওপর ইউরোপীয় আধিপত্য লুপ্ত হয়নি, পরিবর্তিত হয়েছে। ব্রিটিশ মিশরের স্থানীয়দের সুবোধ স্বীকৃতি থেকে সংঘাতপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার সাথে যুক্ত হয়েছে স্থানীয়দের স্বাধীনতার প্রবল দাবি। এ কয়েকটি বছর জগলুল, ওফাত পার্টি এসবের সাথে ব্রিটিশ রাজের অবিরাম সমস্যার কাল। এছাড়া 1925 সালে পৃথিবীব্যাপী অর্থনৈতিক মন্দাও টানাপোড়েন বাড়িয়ে দেয়, যার প্রতিফলন রয়েছে গিবের রচনায়। তিনি মনে হয় তার পাঠকদের বলতে চেয়েছিলেন, প্রাচ্যের কথায় কান দাও, সংকীর্ণতা, দমনমুখী বিশেষজ্ঞতা ও সীমিত পরিপ্রেক্ষিত থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে পশ্চিমের সংগ্রামে প্রাচ্যকে ব্যবহার করার জন্যে। ভিত্তি পরিবর্তিত হয়ে হারগ্রোনেই থেকে গিবের দিকে চলে যায়, যেমন বদলায় অগ্রাধিকারও। প্রাচ্যের ওপর ইউরোপের আধিপত্য একটি প্রাকৃতিক ঘটনা, এমন বক্তব্য এখন আর বিতর্কমুক্ত নয়। তেমনি এখন আর এমন বলা হয় না যে পশ্চিমের আলোক বিকিরণ প্রাচ্যের দরকার। যুদ্ধ মধ্যবর্তী কালে যা গুরুত্ববহ তা হল উগ্র স্বাদেশিকতা ও পক্ষপাতিত্ব ছাড়িয়ে সাংস্কৃতিক আত্মপরিচয় নির্ধারণের গুরুত্ব উপলব্ধি। গিবের মতে প্রাচ্যকে পশ্চিমের প্রয়োজন একে অধ্যয়নের জন্যে, কারণ তার নির্বীজ বিশেষজ্ঞতা থেকে প্রাণ শক্তিকে মুক্ত করে বাইরে নিয়ে আসে। এটি অতিরিক্ত জাতীয়তাবাদী আত্মকেন্দ্রিকতা ও উগ্র স্বাদেশিকতা হ্রাস করে। সংস্কৃতির অধ্যয়নে এটি প্রকৃতই কেন্দ্রীয় বিষয়বস্তু সম্পর্কে উপলব্ধি প্রকৃতই ধারালো করে। প্রাচ্য যদি এই সাংস্কৃতিক আত্মসচেতনতার যুক্তিবাদের যুগে অংশীদার রূপে আবির্ভূত হয়ে থাকে, তবে তা প্রথমত এ কারণে যে প্রাচ্য আগে যেমন ছিল এখন তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, পশ্চিম নতুন ধরনের সাংস্কৃতিক সংকটের মধ্যে পড়েছে, যার আংশিক কারণ হল অবশিষ্ট পৃথিবীর ওপর পশ্চিমের আধিপত্যের অবসান। অতএব ম্যাসিগনন ও গিবের পেশাগত অবস্থানের মধ্য দিয়ে প্রতিকায়িত যুদ্ধ মধ্যবর্তীকালে লিখিত সর্বোত্তম প্রাচ্যতাত্ত্বিক রচনাসমূহে আমরা এ পর্বে সবচেয়ে উজ্জ্বল মানবতাবাদী পাণ্ডিত্যের সাথে সাদৃশ্যপূর্ণ অনেক উপাদানই পাই। তাই আমি পূর্বে যে সারাংশপ্রবণ মনোভঙ্গির কথা বলেছি তাকে মনে করা যেতে পারে পশ্চিমের মানববিদ্যায় সহানুভূতিশীল, সংজ্ঞানির্ভর, ইতিবাচকতা বিরোধী প্রক্রিয়ায় সমগ্ররূপে সংস্কৃতিকে জানার প্রচেষ্টার সাথে তুল্য
প্রাচ্যতাত্ত্বিক প্রক্রিয়া হিসেবে। প্রাচ্যতাত্ত্বিক এবং অপ্রাচ্যতাত্ত্বিক সকলেই এমন এক বোধ নিয়ে শুরু করেন যেন পশ্চিমা সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ পর্ব অতিক্রম করছে, যার প্রধান বৈশিষ্ট্য হল এর ওপর বর্বরতা, সংকীর্ণ টেকনিক্যাল ধারণা, নৈতিক শূন্যতা, উচ্চস্বরে জাতীয়তাবাদ প্রভৃতি হুমকি কর্তৃক আরোপিত সংকট। উদাহরণস্বরূপ বলা যায়, নির্দিষ্ট কোনো রচনা ব্যবহার করে নির্দিষ্ট থেকে সাধারণে উপনীত হওয়ার ধারণা পশ্চিমের ওই সব মানবতাবাদীদের রচনায় সুলভ যারা উইলহেম ডিলথি এবং ম্যাসইগনন ও গিবের মতো লেখকদের অত্যুজ্জ্বল প্রাচ্যতাত্ত্বিক রচনা দ্বারা অনুপ্রাণিত, একটি যুগের পুরো সময়টাকে ও একটি সংস্কৃতিকে উপলব্ধির জন্যে। পুনরুজ্জীবিত ভাষাতত্ত্বের প্রকল্প কার্টিয়াস, ভোসলার, আরবাখ, স্পিৎজার, গ্যান্ডফ, হোফম্যানস্থলের রচনায় যেমন পাওয়া যায়, তার বিপরীত পক্ষে দেখা যায় ম্যাসিগননের রহস্যময় শব্দকোষ, ইসলামী ইবাদতের শব্দাবলী ইত্যাদি অধ্যয়নের মধ্যে দিয়ে কঠোরভাবে প্রাচ্যতাত্ত্বিক ভাষাতত্ত্বে সরবরাহকৃত অনুত্তেজনা। তবে এ কালপর্বের প্রাচ্যতত্ত্ব এবং ইউরোপীয় মানববিদ্যার মধ্যে আরেকটি আকর্ষণীয় সংযোগ সাধিত হয়। প্রথমে অবশ্যই লক্ষণীয় যে ইউরোপে ফ্যাসিবাদের উত্থানের মধ্য দিয়ে অনিবার্যভাবে অভিব্যক্ত হয় আত্মমর্যাদা বৃদ্ধিকারক নীতিবিচ্ছিন্ন টেকনিক্যাল বিশেষজ্ঞতার মানবতাবাদী সংস্কৃতি। এই সংস্কৃতির প্রতি যে কোনো হুমকিতে দ্রুত প্রতিক্রিয়া করে অপ্রাচ্যতাত্ত্বিক সাংস্কৃতিক অধ্যয়ন। এই প্রতিক্রিয়া দুই যুদ্ধ মধ্যবর্তী কালের উদ্বেগকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালেও বিস্তৃত করে। এর চমৎকার পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিগত প্রমাণ পাওয়া যায় এরিখ অরবাখের ম্যাজিস্টেরিয়াল মাইমেসিসে এবং ভাষাতাত্ত্বিক হিসেবে তার সর্বশেষ আলোচনায়। তিনি লিখেছেন, মাইমেসিস তুরস্কে তার নির্বাসনকালে লেখা। মুখ্য উদ্দেশ্য প্রায় শেষ মুহূর্তে পশ্চিমা সংস্কৃতির উন্নয়ন পর্যবেক্ষণ। তখনও সে সংস্কৃতিতে সততা ও সভ্যতা কেন্দ্রিক সংশক্তি বজায় আছে। সুতরাং তিনি কিছু সংখ্যক নির্দিষ্ট রচনা বিশ্লেষণের মাধ্যমে সাধারণ জ্ঞানের ওপর একটি পরিপূর্ণ গ্রন্থ রচনার দায়িত্ব গ্রহণ করেন, বৈচিত্র্য, সমৃদ্ধি ও উর্বরতা সমেত পশ্চিমা সাহিত্য চর্চার মূলনীতিগুলো অঙ্কন করার ধরনে। এর লক্ষ্য হল পশ্চিমা সংস্কৃতির সংশ্লেষ, যাতে খোদ সংশ্লেষের কাজটি এবং তা করার ভঙ্গি সমান গুরুত্ববহ হয়ে ওঠে। তা সম্ভব হয় আরবাখের ভাষায় বিলম্বিত বুর্জোয়া মানবতাবাদের দ্বারা। এভাবে বিচ্ছিন্ন নির্দিষ্ট হয়ে ওঠে বিশ্ব ইতিহাস প্রক্রিয়ার অত্যন্ত পরিকল্পিত প্রতীকে। অন্য জনগোষ্ঠীর জাতীয় সংস্কৃতিতে জড়িত হওয়ার ঘটনা অরবাখের নিকট কম গুরুত্বপূর্ণ নয়। এটিও প্রাচ্যতত্ত্বের বেলায় প্রাসঙ্গিক। অরবাখ কার্টিয়াসের উদাহরণ টানেন। কার্টিয়াস যে জার্মান হয়েও নিজেকে পেশাগতভাবে রোমান্টিক সাহিত্যের জন্য নিবেদিত করেন, তার প্রমাণ তার বিশাল কাজে। তাই অরবাখ শুধু শুধু সেন্ট ভিক্টরের ডিডাস্কেলিকন এর হুগো থেকে এই উদ্ধৃতি দিয়ে তার আলোচনা শেষ করেননি। যিনি তার নিজের ঘরকে সুন্দর মনে করেন, তিনি কচি যাত্রার সূচনাকারী। যে কোনো মাটি যার নিজের বাড়ি, তিনি এরই মধ্যে যথেষ্ট শক্ত হয়ে উঠেছেন। তবে তিনি নিখুঁত, যার কাছে গোটা বিশ্বই বিদেশ। কেউ তার সাংস্কৃতিক বাড়িটিকে যত বেশি ছেড়ে যেতে পারবে, সে নিখুঁত দৃষ্টির জন্যে প্রয়োজনীয় আত্মিক বিচ্ছিন্নতা ও উদারতার সাথে তত ভালোভাবে সেই সংস্কৃতিকে এবং সামগ্রিকভাবে গোটা পৃথিবীকে বিচার করতে পারবে। ঘনিষ্ঠতা ও বিচ্ছিন্নতার এরকম সমন্বয়ের সাহায্যেই কেউ কেউ আরও বেশি সহজে নিজেকে ও অচেনা সংস্কৃতিকে বিচার করতে পারে। সামাজিক বিজ্ঞানে বিশ্লেষণাত্মক কৌশল ও পরিচিত জিনিস নতুনভাবে দেখার উপায়রূপে ছাঁচ ব্যবহার কম গুরুত্বপূর্ণ ও পদ্ধতিগতভাবে কম রূপদায়ক সাংস্কৃতিক শক্তি নয়। ছাঁচের সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায় 20 শতকের চিন্তাবিদ ওয়েবার, ডুরখেইম, লুকাস, ম্যানহিম ও অন্যান্য পণ্ডিত সমাজবিজ্ঞানীদের লেখায়। এর ইতিহাস বহুবার পর্যালোচিত হয়েছে। আমার ধারণা ওখানে বলা হয়নি যে ওয়েবারের প্রোটেস্ট্যান্টবাদ, ইহুদিবাদ, বৌদ্ধ ধর্ম সম্পর্কে অধ্যয়ন তাকে উড়িয়ে নিয়ে ফেলে এমন এলাকায় যা আসলে প্রাচ্যতাত্ত্বিক দ্বারা চিহ্নিত ও দাবিকৃত। ওখানে তিনি 19 শতকের ওই সব লেখকদের থেকে উৎসাহ পান যারা মনে করতেন প্রাচ্য ও পাশ্চাত্যের অর্থনৈতিক তেমনি ধর্মীয় মানসিকতার মধ্যে তত্ত্ববিদ্যাগত পার্থক্য রয়েছে। ওয়েবার যদিও ভালোভাবে ইসলাম অধ্যয়ন করেননি,
তবু সংশ্লিষ্ট ক্ষেত্রটিকে যথেষ্ট প্রভাবিত করেছেন। তার প্রধান কারণ ছাঁচ সম্পর্কে ওয়েবারের বক্তব্য প্রাচ্যতাত্ত্বিকদের অনেক মতবাদগত অভিসন্দর্ভের পক্ষে বাইরের সমর্থন হিসেবে কাজ করে, যদিও এইসব অভিসন্দর্ভের একমাত্র কথা হলো প্রাচ্যদেশীয়রা মৌলিকভাবে বাণিজ্য ও অর্থনৈতিক যুক্তিবোধ মেরে কাজ করতে অক্ষম। ইসলাম অধ্যয়নের ক্ষেত্রে এইসব সস্তা বক্তব্য শত শত বছর ধরে ব্যবহৃত হয়েছে। 1966 সালে ম্যাক্সিম রডিনসনের গুরুত্বপূর্ণ রচনা ইসলাম অ্যান্ড দি ক্যাপিটালিজম বের হওয়ার আগ পর্যন্ত। তবু ছাঁচ প্রাচ্যদেশীয়, ইসলামী বা আরব বা যাই হোক না কেন টিকে যায় এবং আধুনিক সামাজিক বিজ্ঞানসমূহ থেকে উদ্ভূত এ জাতীয় বিমূর্ততা বা আদিকল্প বা ছাঁচ দ্বারা পরিপুষ্ট হয়। এই গ্রন্থে আমি প্রায়শই প্রাচ্যতাত্ত্বিকদের একরকম বিচ্ছিন্নতা বোধের অভিজ্ঞতার কথা বলেছি, যেহেতু তারা তাদের নিজেদের সংস্কৃতি থেকে ভিন্ন কোনো সংস্কৃতিতে বাস করতেন বা তা নিয়ে কাজ করতেন। এখন ইসলামিক প্রাচ্যতত্ত্ব থেকে অন্য সব জ্ঞানক্ষেত্রের চোখে পড়ার মতো পার্থক্য হল ইসলামী প্রাচ্যতাত্ত্বিক ইসলাম থেকে তাদের বিচ্ছিন্নতাকে কখনো ভালো অথবা তাদের নিজের সংস্কৃতিকে ভালোভাবে উপলব্ধির উদ্দেশ্যে গৃহীত মনোভাব রূপে দেখেননি, বরং ইসলাম থেকে তাদের বিচ্ছিন্নতা তাদের মনে ইউরোপীয় সংস্কৃতির শ্রেষ্ঠত্বের বোধই তীব্রতর করে। তাদের বিদ্বেষ ছড়িয়ে পড়ে সমগ্র পূবের ওপর, যার সবচেয়ে পতিত প্রতিনিধি হল ইসলাম, স্বাভাবিকভাবেই মারাত্মক ও বিপজ্জনক। 19 শতক জুড়ে প্রাচ্যতত্ত্ব অধ্যয়নের ঐতিহ্যে এ প্রবণতা গড়ে ওঠে এবং সময়ে তা অধিকাংশ প্রাচ্যতাত্ত্বিক প্রশিক্ষণের আদর্শ অঙ্গে পরিণত হয়, হস্তান্তরিত হয় প্রজন্ম থেকে প্রজন্মে। আমার ধারণা 19 শতকেও ইউরোপীয় পণ্ডিতগণ খুব সম্ভবত বাইবেলীয় পটভূমির প্রেক্ষিত থেকে বিচার করে নিকট প্রাচ্যকে স্থায়ীভাবে প্রভাবশালী ধর্মীয় প্রাধান্য বিশিষ্ট একটি এলাকা বলে মনে করেন। খ্রিস্টান ও ইহুদি ধর্মের সাথে বিশেষ সম্পর্কের কারণে প্রাচ্যতাত্ত্বিকদের ধারণায় ইসলাম চিরতরে প্রকৃত সাংস্কৃতিক ঔদ্ধত্য হিসেবেই থেকে যায়। তার সাথে যুক্ত হয় এই ভীতি যে ইসলামী সভ্যতা মৌলিক ও সমকালীন দিক থেকেও দাঁড়িয়ে আছে খ্রিস্টান ধর্মের বিপরীতে। এসব কারণে দুই যুদ্ধ মধ্যবর্তী ইসলামী প্রাচ্যতত্ত্ব অরবাখ ও অন্যান্যদের আগাম কথিত সাংস্কৃতিক সংকটের বোধ দ্বারা প্রভাবিত হয়, যার সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করেছি। কিন্তু অন্যান্য মানববিজ্ঞানে এরকম প্রভাব পড়েনি। ইসলামী প্রাচ্যতত্ত্ব যেহেতু শুরু থেকে জড়িয়ে থাকা অদ্ভুত বিতর্কিত ধর্মীয় মনোভাব লালন করে, তাই তা নির্দিষ্ট কিছু পদ্ধতিগত রাস্তায় অনড় থেকে যায়। আধুনিক ইতিহাস, আর্থসামাজিক পরিপার্শ্ব এবং নতুন তথ্য কর্তৃক অনিবার্য করে তোলা তাত্ত্বিক বা ঐতিহাসিক ছাঁচ থেকে ইসলামের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা বজায় রাখার প্রয়োজন হয়। অন্যভাবে ইসলামী সভ্যতার ক্ষেত্রে প্রাচ্যতত্ত্ব কর্তৃক প্রদত্ত বিমূর্ততা কিংবা বিমূর্ততা সৃষ্টির সুযোগ নতুন বৈধতা অর্জন করে বলে ধরে নেওয়া হয়, কারণ ধরে নেওয়া হয় যে ইসলাম সেভাবেই বিকশিত হয়েছে প্রাচ্যতাত্ত্বিক যেমন ব্যাখ্যা করেছেন, বাস্তব থেকে উল্লেখ করে নয়, কেবল একরাশ ধ্রুপদ নীতি সাক্ষ্য মেনে। এমন ধরে নেওয়া হয় যে আধুনিক ইসলাম আসলে নতুন বলে দাবিকৃত পুরনোর একটি সংস্করণ ছাড়া কিছু না। বিশেষত যেহেতু এও ধরে নেওয়া হয় যে ইসলামের জন্য আধুনিকতা যতটা না চ্যালেঞ্জ, তার চেয়ে বেশি অপমান। এই বর্ণনার অধিকাংশ অনুমানও ধরে নেয়া ঘটনাক্রমে মানবীয় বাস্তবতাকে দেখার নিজস্ব পন্থা বজায় রাখার লক্ষ্যে প্রাচ্যতত্ত্বের অনিবার্য উৎকেন্দ্রিক পাক ও মোড় ফেরার প্রবণতা স্পষ্ট করার জন্য ব্যবহৃত। সবশেষে যদি অরবাখ ও কার্টিয়াসের কল্পিত ভাষাতত্ত্বের সংশ্লেষী উচ্চাকাঙ্ক্ষা, পণ্ডিতের সচেতনতা, তার মানবিক ভ্রাতৃত্ববোধ কিছু মানবীয় আচরণের সর্বজনীনতা বিস্তৃত করার দিকে নিয়ে যায়, তাহলে ইসলামী প্রাচ্যতত্ত্বে সংশ্লেষ টেনে আনে প্রাচ্য ও পাশ্চাত্যের পার্থক্যের তীব্রতর বোধ, যার প্রতিফলন দেখি ইসলামে। অতএব আমি এমন কিছু বর্ণনা করছি যা নির্দেশ করে বর্তমান পর্যন্ত ব্যাপ্ত ইসলামী প্রাচ্যতত্ত্বের প্রকৃতি, অন্যান্য মানববিজ্ঞানের এমনকি প্রাচ্যতত্ত্বের অন্যান্য শাখার তুলনায় এর রক্ষণশীল অবস্থান, এর সামগ্রিক পদ্ধতিগত ও ভাবাদর্শিক পশ্চাৎপদতা, মানববিদ্যার অন্যান্য শাখা এবং ঐতিহাসিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির বাস্তব পৃথিবীতে উন্নয়নের ধারা থেকে এর বিচ্ছিন্নতা। 19 শতকের শেষে ইসলামী বা সেমেটিক প্রাচ্যতত্ত্বে এইসব দুর্বলতা সম্পর্কে সচেতনতা দেখা দেয়, সম্ভবত এ কারণে যে কোনো কোনো পর্যবেক্ষক পরিষ্কার দেখতে পাচ্ছিলেন
যে ধর্মীয় পটভূমিতে ইসলামী ও সেমেটিক প্রাচ্যতত্ত্ব উদ্ভূত হয়েছিল, উভয়ই এখনও কেমন অনড় ওখানেই রয়ে গেছে। প্রথম প্রাচ্যতাত্ত্বিক সম্মেলন অনুষ্ঠিত হয় 1873 সালে প্যারিসে। শুরু থেকেই অন্যান্য পণ্ডিতদের কাছে মনে হয় বুদ্ধিবৃত্তিকভাবে পিছিয়ে আছেন সেমেটিক ও ইসলাম বিষয়ক পণ্ডিতরা। 1873 সাল থেকে 1889 সাল পর্যন্ত অনুষ্ঠিত সবকটি সম্মেলন জরিপ করতে গিয়ে ইংরেজ পণ্ডিত আর.এন. কাস্ট সেমেটিক ইসলামী উপশাখাটি সম্পর্কে এ মন্তব্য করেন: প্রাচীন সেমেটিক বিষয়ে অনুষ্ঠিত জাতীয় সম্মেলন প্রাচ্য বিষয়ক জ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে, তবে আধুনিক সেমেটিক সম্পর্কে একই কথা বলা যাবে না। লোক সমাগম হয়েছিল প্রচুর, কিন্তু আলোচিত বিষয়বস্তুর সাহিত্যিক আকর্ষণ একেবারে সামান্য। ওগুলো পুরনো চিন্তাধারার পণ্ডিতদের মনে সাড়া জাগাবে, 19 শতকের নির্দেশক মহান শ্রেণীটির মধ্যে নয়। যুৎসই একটা শব্দের সন্ধানে আমি প্লিনি পর্যন্ত যেতে বাধ্য হয়েছি। এ বিভাগে আধুনিক ভাষাতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক মনন অনুপস্থিত। রিপোর্ট পড়ে মনে হয় বুঝি গ্রিক নাটকের একটি অনুচ্ছেদ পাঠ নিয়ে আলোচনার জন্যে গত শতকের বিশ্ববিদ্যালয়ের টিউটারদের সম্মেলন কিংবা তুলনামূলক ভাষাতত্ত্বের সূচনা পর্বে স্কুল কেন্দ্রিকদের মাকড়সার জাল ছিটিয়ে বিদেয় করার আগে একটি ভাওয়েলের উচ্চারণ সঠিক করার সম্মেলন। প্রাচীন নিদর্শনাদির প্রতি বিতর্কিত বাতিকের বর্ণনা দেন কাস্ট, তা এক অর্থে ইউরোপের সেমেটিক বিরোধিতা পণ্ডিতি বিবরণ। এমনকি মুসলিম ও ইহুদি নির্দেশক আধুনিক সেমেটিক আখ্যাটি, যার উৎপত্তি রেনান কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচীন সেমেটিক অধ্যয়ন ক্ষেত্র, সেটি বহন করছে সংযত বর্ণবাদী অহংকারের ব্যানার। রিপোর্টে একটু এগিয়েই কাস্ট মন্তব্য করেন যে আর্যরা সভায় আলোচনার জন্য অনেক বেশি বিষয়বস্তু সরবরাহ করেছে। পরিষ্কারভাবে আর্য কথাটি সেমেটিকের বিপরীত জবাব। কিন্তু পূর্বে উল্লেখিত কিছু কারণে এরকম পুরনো ক্রেতা সেমেটিকদের ক্ষেত্রেই সঠিক বলে মনে হয়। সমগ্র মানব সমাজের কোনো মানবিক ও নৈতিক পরিণামের ব্যয়ে এমন হলো, তা 20 শতকের ইতিহাসই ভালো করে দেখায়। তবু আধুনিক সেমেটিক বিরোধিতার ইতিহাসে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়নি, তা হল প্রাচ্যতত্ত্ব কর্তৃক ওই রকম পুরনো ধারার আখ্যা দেওয়ার প্রবণতাকে বৈধতা দেয়া, এবং যেভাবে এই বৈধকরণের প্রবণতা আধুনিককালে ভেসে এসে ইসলাম, আরব বা নিকট প্রাচ্যের আলোচনায় এখনও টিকে আছে, তা আমার বর্তমান অধ্যয়নের জন্য আরও গুরুত্বপূর্ণ। কারণ নিগ্রো মন বা ইহুদি চরিত্র জাতীয় মর্যাদাহানিকর আখ্যা নিয়ে কিছু লেখা এখন যেমন অসম্ভব, ততটাই সম্ভব ইসলামী মন বা আরব চরিত্র নিয়ে গবেষণা। এ বিষয়ে বিস্তৃত আলোচনা করব আরও পরে। যুদ্ধ মধ্যবর্তী ইসলামী প্রাচ্যতত্ত্বের ফুলুজি সবচেয়ে আকর্ষণীয় ও সন্তোষজনকভাবে প্রকাশ পেয়েছে ম্যাসিগনন ও গিবের মধ্যে। শ্লেষ নিয়ে বলছি না। এই কুলুজি সঠিকভাবে হৃদয়ঙ্গম করার জন্যে নিজের বিষয়ের প্রতি প্রাচ্যতাত্ত্বিকের সারাংশমূলক মনোভাব এবং তার সাথে সাংস্কৃতিক সাদৃশ্যপূর্ণ মনোভাবের পার্থক্য বুঝতে হবে, যার প্রকাশ দেখি অরবাক ও কার্টিয়াসের মতো ভাষাতাত্ত্বিকদের লেখায়। বিলম্বিত বুর্জা মানবতাবাদের সংকটের একটি দিক হল ইসলামী প্রাচ্যতত্ত্বে বুদ্ধিবৃত্তিক সংকট। ইসলামী প্রাচ্যতত্ত্ব নিজস্ব রূপ ও রীতিতে প্রাচ্যদেশীয় ও পাশ্চাত্য শিরোনামে দুটো শ্রেণীতে ভাগ করে দেখে মানবজাতির সমস্যাকে। এমন বিশ্বাস করা হতো যে পশ্চিমের জন্য প্রযোজ্য উদারতা, আত্মপ্রকাশ ও আত্মবিস্মৃতি প্রভৃতি প্রাচ্যদেশীয়দের ব্যাপার নয়। ইসলামী প্রাচ্যতাত্ত্বিক ইসলাম সম্পর্কে এমনভাবে তার মতামত প্রকাশ করেন যাতে কয়েকটি বিষয়ে জোর দেয়া হয়, যেমন পরিবর্তনের বিরুদ্ধে, পূব ও পশ্চিমের পারস্পরিক উপলব্ধির বিরুদ্ধে, সেকেলে আদিম ধ্রুপদ প্রতিষ্ঠান থেকে নারী পুরুষের উন্নয়ন ও আধুনিকতায় প্রবেশের বিরুদ্ধে মুসলমানের আনুমানিক প্রতিরোধ। পরিবর্তন প্রতিরোধের বোধ এত প্রবল এবং এ ধারণায় আরোপিত ক্ষমতা এত বেশি সর্বজনীন ছিল যে প্রাচ্যতাত্ত্বিকদের লেখা পড়ে যে কেউ বুঝতে পারে তাদের ভবিষ্যৎবাণীতে কথিত ভয় আসলে পশ্চিমা সভ্যতা ধ্বংসের ভয় নয়, বরং পূব ও পশ্চিমকে আলাদা করে রাখা বিভাজকগুলো ভেঙে যাওয়ার ভয়। গিব যে আধুনিক ইসলামী দেশগুলো জাতীয়তাবাদের বিরোধিতা করেন, তার কারণ তিনি অনুভব করেন যে জাতীয়তাবাদ ইসলামকে প্রাচ্য বানিয়ে রাখার অভ্যন্তরীণ কাঠামোকে ক্ষয় করে ফেলবে। কারণ অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের অর্থ হল পূবকে ঠিক পশ্চিমের মতো করা। এখানে ভিন্ন একটি জাতির সাথে গিবের অসাধারণ সহানুভূতিশীল আত্মলেপন প্রশংসার যোগ্য, কারণ তিনি এমনভাবে তার অমত প্রকাশ করেন যে মনে হতে পারে তিনি হয়তো ইসলামের রক্ষণশীল সমাজের পক্ষ থেকে কথা বলছেন।
এরকম আবেদন কতটা আদি প্রাচ্যতাত্ত্বিকদের মতো স্থানীয়দের জন্য কথা বলা, আর কতটাই বা ইসলামের স্বার্থে কথা বলার আন্তরিক প্রচেষ্টা, তার উত্তর নির্ভর করে এ দুই বিকল্পের মাঝখানে। কোনো চিন্তাবিদই কোনো ভাবাদর্শ বা মতধারার নিখুঁত প্রতিনিধি নন, যদিও তিনি তার জাতীয় উৎসের গুণে বা ইতিহাসের দুর্ঘটনায় তাতে অংশগ্রহণ করেন। আমি মনে করি প্রাচ্যতত্ত্বের মতো তুলনামূলকভাবে বিচ্ছিন্ন ও বিশেষায়িত ঐতিহ্যের প্রত্যেক পণ্ডিতের মধ্যেই জ্ঞাত বা অজ্ঞাতসারে জাতীয় ঐতিহ্য সম্পর্কে কিছুটা সচেতনতা কাজ করে, জাতীয় ভাবাদর্শের ব্যাপারে যদি নাও হয়। প্রাচ্যতত্ত্বের ক্ষেত্রে এ কথা সত্যি। এর আবার একটা বাড়তি কারণ হল প্রাচ্যের কোনো না কোনো দেশে ইউরোপীয় জাতিগুলোর প্রত্যক্ষ রাজনৈতিক ভূমিকা। ব্রিটিশ বা ফরাসি নয়, এমন উদাহরণ দেওয়ার জন্যে স্নাউক হারগ্রুনেইত নাম উল্লেখ করা যায়। তার জাতীয় আত্মপরিচয়ের বোধ সরল ও পরিষ্কার, সাথে সাথে মনে পড়ে। তবু ব্যক্তি ও আদর্শ ছাঁচের বা ব্যক্তি ও ঐতিহ্যের মধ্যে পার্থক্যের সকল বৈশিষ্ট্য ঠিকঠাক করার পর ম্যাসিগনন বা গিব যে কতদূর আদর্শ প্রতিনিধি তা ভাবতে গেলে বিস্মিত হতে হয়। সম্ভবত এভাবে বলা ভালো যে ম্যাসিগনন ও গিব তাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় রাজনীতি, তাদের নিজ নিজ জাতীয় প্রাচ্যতাত্ত্বিক মতধারার আকাঙ্ক্ষা 100% পূরণ করেছেন। সিলভিয়ান লেভি স্বাতন্ত্রিক দুই চিন্তাধারার পার্থক্য প্রকাশ করেছেন যথেষ্ট জোরালোভাবে। ভারতের সাথে ইংল্যান্ডের সম্পর্কের রাজনৈতিক আগ্রহ ব্রিটিশদেরকে নিরেট বাস্তবের সাথে স্থায়ী সংযোগ স্থাপনের কাজে নিয়োজিত রাখে এবং বজায় রাখে অতীতের প্রতিনিধিত্ব দৃশ্যাবলীর পারস্পরিক সংশক্তি। ধ্রুপদ ঐতিহ্যে পুষ্ট ফ্রান্স খুঁজে বেড়ায় মানুষের আত্মা। ভারতে তার কর্মকাণ্ডে যেমন দেখা যায়, একইভাবে সে আগ্রহী চীনের ব্যাপারে। এখানে সহজেই বলা যায় যে এ মেরুকরণের ফলাফল হলো একদিকে দক্ষ, সূক্ষ্ম, নিরেট কাজ, অন্যদিকে বিশ্বজনীন, ভবিষ্যৎ ভাষ্যমূলক, মেধাদৃপ্ত কাজ। তবু মেরু প্রবণতা দীর্ঘজীবী ও খুবই গুরুত্বপূর্ণ দুই পেশাকে আরও উজ্জ্বল করে দেখায়, যাদের মাঝখানে 1960 সাল পর্যন্ত আধিপত্য করেছে ফরাসি ও অ্যাংলো আমেরিকান ইসলামী প্রাচ্যতত্ত্ব। আধিপত্যের যদি কোনো অর্থ হয়ে থাকে তাহলে তা এই যে প্রত্যেক পণ্ডিতই আত্মসচেতনতার ঐতিহ্য থেকে উদ্ভূত হয়ে তার মধ্যে থেকেই কাজ করেছেন। এই আত্মসচেতনতার সীমাবদ্ধতাগুলো রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্রেক্ষিত থেকে বলছি, ওপরে প্রদত্ত লেভির বর্ণনার মতো বর্ণনা করা যায়। গিবের জন্ম মিশরে, ম্যাসিগননের ফ্রান্সে। দুজনই পরে অত্যন্ত ধর্মপরায়ণ হন। দুজনই সমাজ থেকে না শিখেছেন সমাজের ধর্মীয় জীবন থেকে। এরা স্বার্থের দিক থেকেও সচেতন ছিলেন। এদের প্রচেষ্টাতেই প্রথাগত পাণ্ডিত্যকে আধুনিক রাজনীতি জগতে ব্যবহার করা সম্ভব হয়। তবু তাদের কাজের পরিধি ও বুনন পরস্পর থেকে মেরুদূর। বিদ্যালয় শিক্ষা ও ধর্মীয় অধ্যয়নের পার্থক্যও তাতে ছাপ ফেলেছে। 1962 সালে ম্যাসিগননের মৃত্যুতে প্রদত্ত বক্তব্যে গিব লেখেন যে তিনি আল হাল্লাস বিষয়ে জীবনব্যাপী সাধনায় পরবর্তীকালের ইসলামী সাহিত্য ও ভক্তির মধ্যে তার প্রভাব খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখেন। ম্যাসিগননের গবেষণার অসীমিত বিশাল ব্যাপ্তি তাকে সর্বত্র নিয়ে যায়, খুঁজে বের করে সময় ও পরিসরের ভেতর মানবীয় আত্মার সাক্ষ্য। সমকালীন মুসলিম জীবন ও চিন্তার প্রতিটি কোণবাক উন্মোচক কাজের মধ্য দিয়ে প্রাচ্যতত্ত্বে ম্যাসিগননের উপস্থিতি তার সহকর্মীদের জন্য নিয়ত চ্যালেঞ্জের মতো। আমরা একটি বিষয় নিশ্চিত যে গিব একবার ম্যাসিগননের আরাধ্য পথ ভালোবেসেও শেষে ফিরে আসেন। সে ভাব যা কোনোভাবে মুসলিম ও ক্যাথলিকদের আধ্যাত্মিক জীবনের সংযোগ সাধন করে, ফাতিমার প্রতি শ্রদ্ধাভক্তির ইতিবাচক সর্বজন মান্য উপাদান খুঁজে বের করায়, তাকে অর্থাৎ ক্যাথলিককে সক্ষম করে এবং এরই পরিণতিতে উপনীত বিশেষ আকর্ষণীয় অধ্যয়নে বিভিন্ন ক্ষেত্রে শিয়া চিন্তাধারার প্রকাশিত রূপে কিংবা সেই আব্রাহামের সাথে সম্পর্কিত সম্প্রদায় এবং 7 নিদ্রিত তরুণ জাতীয় বিষয়ে এসবের উপর তার রচনা এমন উৎকর্ষে সমৃদ্ধ যে তার ইসলাম অধ্যয়নের ক্ষেত্রে এই বিষয়বস্তুগুলোর স্থায়ী গুরুত্ব এনে দিয়েছে। কিন্তু কেবল এই গুণের কারণে এগুলো দুটো ভাগে রচিত। একটি হলো পাণ্ডিত্যের সাধারণ স্তরে প্রাতিষ্ঠানিক গবেষণা কৌশলের দক্ষ ব্যবহারের মাধ্যমে বিদ্যমান প্রপঞ্চসমূহ উন্মোচনের চেষ্টা, অন্যটি হলো লক্ষ্যমুখী তথ্যরাশি ও উপলব্ধি আত্মীকৃত করে ব্যক্তিগত সংজ্ঞার আধ্যাত্মিক পরিসরে তার রূপান্তরের প্রয়াস।
প্রথমোক্ত কাজ এবং ব্যক্তিগত আত্মিক সমৃদ্ধির অভিব্যক্তিস্বরূপ রূপান্তরের মধ্যে পরিষ্কার ভাগ করে দেখানো সবসময় সহজ নয়। এখানে এমন ইঙ্গিত রয়ে যাচ্ছে যে প্রোটেস্ট্যান্টদের তুলনায় ক্যাথলিকরা ফাতিমার প্রতি শ্রদ্ধাভক্তির ব্যাপারে একটু বেশি ঝুঁকে আছে। তবে বিষয়মুখী পাণ্ডিত্য ও বিশদভাবে নির্দেশিত ব্যক্তিগত সজ্ঞার আধ্যাত্মিক পরিসরভিত্তিক পাণ্ডিত্যের পার্থক্য যিনি মুছে ফেলেন, তার সম্পর্কে গিভ যে সন্দেহপ্রবণ তা বুঝতে আমাদের ভুল হওয়ার কথা নয়। যা হোক, দ্বিতীয় প্যারায় গিভ মুসলিম শিল্পকলার প্রতীকী রূপ, মুসলিম যুক্তিবোধের কাঠামো ও মধ্যযুগীয় অর্থনীতির জটিলতা, শিল্পীদের প্রতিষ্ঠানের সংগঠন প্রভৃতি বিচিত্র বিষয়ে ম্যাসিগননের মনের উর্বরতা স্বীকার করে ঠিক কাজটি করেন এবং একটু পরই তিনি সেমেটিক ভাষাসমূহে ম্যাসিগননের প্রথম দিকের উৎসাহ সম্পর্কে বলেন যে তা অসূচিত বিষয়সমূহে এমন বৃত্তীয় অধ্যয়নের প্রবণতা সৃষ্টি করে যা প্রাচীন বায়ুনিরোধী কৌশলের প্রায় প্রতিদ্বন্দ্বী। এ সত্ত্বেও গিভ তার আলোচনা শেষ করেন এই উদার বক্তব্যে। তিনি তার দৃষ্টান্তে তার প্রজন্মের প্রাচ্যতাত্ত্বিকদের প্রভাবিত করার মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা রেখে যান। তা এই যে পূবের সংস্কৃতির বিচিত্র চেহারার অর্থ ও মূল্য প্রদায়ক প্রাণদায়ী শক্তির প্রতি কিছুটা প্রতিশ্রুতি না দিলে এমনকি ধ্রুপদ প্রাচ্যতত্ত্ব এখন আর যথেষ্ট নয়। তা অবশ্যই ম্যাসিগননের সবচেয়ে বড় অবদান, এবং এও সত্যি যে পূবের সংস্কৃতিতে অর্থ সঞ্চার করে যে প্রাণদায়ী শক্তি তার সাথে একাত্মবোধের একটি ঐতিহ্য বিকশিত হয় সমকালীন ফরাসি ইসলাম তত্ত্বে। মাঝে মধ্যে এ নামে ডাকা হয় বিষয়টিকে। এ প্রসঙ্গে জ্যাক বার্ক, ম্যাক্সিম রডিনসন, ইয়েভস লাকোস্ট, রজার আর্নালদাজের মতো পণ্ডিতদের অসাধারণ অর্জন উল্লেখ করলেই যে কেউ ম্যাসিগননের মৌলিক কাজে বিস্মিত হবেন। উদ্দেশ্য ও উপায়ে এরা একজন আরেকজন থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী হওয়া সত্ত্বেও সবার ওপর ম্যাসিগননের প্রভাব স্পষ্ট। তবু ম্যাসিগননের বিভিন্ন শক্তি ও দুর্বলতার ওপর আখ্যানের ভঙ্গিতে মন্তব্য করতে গিয়ে গিভ তার আসল ব্যাপারগুলো চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন, যা ম্যাসিগননকে গিভ ও অন্যান্যদের থেকে আলাদা করেছে, এমনকি সামগ্রিকভাবে দেখলে তাকে পরিণত করেছে ফরাসি প্রাচ্যতত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতীকে। একটি হল ম্যাসিগননের ব্যক্তিক পটভূমি। ফরাসি প্রাচ্যতত্ত্ব সম্পর্কে লেভির বর্ণনার সারসত্য তা চমৎকারভাবে চিত্রিত করে। গিভ ও আরও অনেক ব্রিটিশ পণ্ডিতের উদ্ভব যে বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় পরিবেশে, তাতে মানবীয় আত্মার ধারণাটি কম বেশি অচেনা। সৌন্দর্যতাত্ত্বিক, ধর্মীয়, নৈতিক, ঐতিহাসিক বাস্তবতা হিসেবে আত্মার ধারণা ছেলেবেলা থেকেই লালন করে থাকবেন ম্যাসিগনন। তার পরিবার হায়াসমানের মতো ব্যক্তিত্বের সাথে ঘনিষ্ঠ ছিল। তিনি যা লিখেছেন তার প্রায় সব কিছুতেই বুদ্ধিবৃত্তিক পরিবেশে তার প্রাথমিক শিক্ষার প্রভাব এবং প্রতীকবাদের শেষ দিকের ধারণাসমূহ উপস্থিত। এমনকি এক ধরনের ক্যাথলিসিজমের এবং সুফিবাদের প্রভাবও স্পষ্ট। ম্যাসিগনন লিখেছেন শতাব্দীর অন্যতম সেরা ফরাসি রীতিতে যাতে উগ্রতা বা রুক্ষতা নেই। মানবীয় অভিজ্ঞতা সম্পর্কিত চিন্তাভাবনায় তিনি সমকালীন শিল্পী চিন্তাবিদদের নিকট থেকে অকপটে গ্রহণ করেছেন। তাকে গিভ থেকে সম্পূর্ণ আলাদা করেছে তার চিন্তার ধরনের বিরাট সাংস্কৃতিক ব্যাপ্তি। তার জীবনের প্রথম পর্বের ধারণাগুলো দানা বাঁধে তথাকথিত সৌন্দর্যতাত্ত্বিক ক্ষয়ের যুগে। তবে এক্ষেত্রে বার্গস, ডুরকহেইম, মসের মতো ব্যক্তিত্বের নিকটও তিনি ঋণী। তরুণ বয়সে তিনি রেনানের বক্তৃতা শুনতেন। ওখান থেকেই প্রাচ্যতত্ত্বের প্রতি তার আগ্রহের সূচনা। তিনি সিলভিয়ান লেভিরও ছাত্র। পল ক্লদেল, গ্যাব্রিয়েল বাউনার, জ্যাক মারিতেইন ও রাইসা মারিতেইন, চার্লস ডি ফুকো প্রমুখ ছিলেন তার ঘনিষ্ঠতম বন্ধু। পরবর্তী সময় রেনান শহুরে সমাজবিজ্ঞান, কাঠামোবাদী ভাষাবিজ্ঞান, মনোবিশ্লেষণ, সমকালীন নৃবিজ্ঞান ও নব ইতিহাস সম্পর্কে ব্যাপক পড়াশোনার সূত্রে এসব সাম্প্রতিক জ্ঞান শাখার নতুন ধ্যান ধারণা আত্মস্থ করেন। আল হাল্লাজ বিষয়ে বিশাল ও শ্রেষ্ঠতর রচনার কথা আলাদা রেখেই বলা যায় তার কাজ সমগ্র ইসলামী সাহিত্য থেকে গ্রহণ করেছে অনায়াসে। তার রহস্যময় পাণ্ডিত্য ও প্রায় পরিচিত ব্যক্তিত্বের জন্যে মাঝে মধ্যে তাকে হোর্হে লুই বোর্হেস কর্তৃক সৃষ্ট কোনো পণ্ডিত বলে মনে হয়। ম্যাসিগনন ইউরোপীয় সাহিত্যে প্রাচ্যদেশীয় বিষয়বস্তুর ব্যাপারে খুব সংবেদনশীল ছিলেন।
এটি গিবেরও আগ্রহের বিষয়। তবে গিবের মতো তিনি ওইসব লেখকদের ব্যাপারে আগ্রহী ছিলেন না যারা প্রাচ্যকে বুঝে ফেলেছে। আবার পরবর্তীকালের প্রাচ্যতাত্ত্বিক প্রাচ্য সম্পর্কে যা আবিষ্কার করে তা আবিষ্কারের পূর্বেই সেই সময় কিছু কিছু ইউরোপীয় লেখক তাদের লেখায় এগুলো তুলে ধরেছেন। ম্যাসিগনন এসব রচনায় আগ্রহ দেখাননি, যদিও গিব এগুলোর প্রতি আগ্রহী ছিলেন। যেমন সালাদিন সম্পর্কিত গবেষণায় গিব স্কটকে উৎস হিসেবে ব্যবহার করেন। 7 নিদ্রিত তরুণের জগৎ বা আব্রাহামের প্রার্থনার সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ ম্যাসিগননের প্রাচ্য। অথচ এ দুটো বিষয়কেই গিব ইসলামের প্রতি ম্যাসিগননের রক্ষণশীল মনোভাবের প্রমাণস্বরূপ আলাদা করে উল্লেখ করেন। উৎকেন্দ্রিক কিছুটা অসাধারণ ম্যাসিগননের বিশ্লেষণধর্মী বিস্ময়কর বর্ণনার সাথে পরিপূর্ণভাবে মানানসই। এ বর্ণনাই একে বিষয় হিসেবে প্রতিষ্ঠা করে। গিব যদি স্কটের সালাদিনকে পছন্দ করে থাকেন, তাহলে ম্যাসিগননের সুষম পক্ষপাতী নেরভালের জন্যে আত্মহত্যার মতো মনস্তাত্ত্বিক অস্বাভাবিকতা। এর অর্থ এই নয় যে ম্যাসিগনন অতীতের ছাত্র, বরং তিনি ফরাসি ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণভাবে উপস্থিত রাজনীতি ও সংস্কৃতি উভয় ক্ষেত্রেই আবেগী মানুষ ছিলেন ম্যাসিগনন। তিনি মনে করতেন প্রাচ্যে প্রবেশ করা সম্ভব, কিন্তু কেবল পাণ্ডিত্য দিয়ে নয়, এর সকল কর্মকাণ্ডের প্রতি ভক্তি নিবেদনের মধ্যে দিয়ে। তবে সেই কর্মকাণ্ড বলতে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া পূবের খ্রিস্টীয় জগৎ বোঝায় না, যার অন্যতম শাখা বাদালিয়া ভ্রাতৃত্বকে উৎসাহিত করেছেন ম্যাসিগনন। ম্যাসিগননের অসাধারণ সাহিত্য প্রতিভা তার পণ্ডিতি কাজকে কখনো কখনো অস্থির, অতিরিক্ত নাগরিক এবং প্রায়ই ব্যক্তিগত আন্দাজে পরিষিক্ত করে তুলেছে বলে মনে হয়। এই মনে হওয়া ভুল বোঝাবুঝির জন্ম দেয় এবং তা কোনো ক্রমেই তার কাজের যথাযথ বিবরণ হতে পারে না। তিনি বিশেষভাবেই যা এড়াতে চেয়েছেন তা তার নিজের ভাষায় প্রাচ্যতত্ত্বের বিশ্লেষণাত্মক ও স্থির উপাদানসমূহের বিশ্লেষণ। ইসলামী রচনা বা সমস্যা বলে ধরে নেয়া কোনো কিছুর উপর উৎস, উৎপত্তি, প্রমাণ, প্রদর্শন ইত্যাদির একরকম নিষ্ক্রিয় স্তূপ তৈরি। বরং সর্বত্র তিনি চেষ্টা করেছেন রচনা বা সমস্যায় তার পরিপ্রেক্ষিত অন্তর্ভুক্ত করার জন্যে, যাতে একে প্রাণবন্ত করা সম্ভব হয়, যাতে রচনায় জড়িয়ে থাকা মানব হৃদয়ে প্রবেশের জন্য নীতি ও প্রথার সীমানা মারিয়ে যেতে ইচ্ছুক ম্যাসিগননের মতো ব্যক্তিত্বের সহজাত ক্ষণিক অন্তর্দৃষ্টির দ্বারা পাঠকদের বিস্মিত করা সম্ভব হয়। কোনো আধুনিক প্রাচ্যতাত্ত্বিক এবং অবশ্যই অর্জন ও প্রভাবের দিক থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিবও এত সহজে ও যথাযথভাবে একত্রে ইসলামী মরমীবাদের সাধক এবং ইয়ুং, হেইসেনবার্গ, মালারমে, কিরকেগার্ডের উল্লেখ করতে পারেননি। এর সাথে রাজনৈতিক অভিজ্ঞতার যে অসাধারণ সংশ্লেষ দেখি আমরা, তার 1952 সালের প্রবন্ধ প্রাচ্যের পূর্বের পাশ্চাত্য, তা খুব কম প্রাচ্যতাত্ত্বিকই অর্জন করতে পেরেছেন। তবু তার বুদ্ধিবৃত্তিক জগৎ স্পষ্ট বর্ণনাযোগ্য। তার পেশাগত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এর রয়েছে নির্দিষ্ট একটি কাঠামো। এর পরিধি ও উল্লেখের অনুপম সমৃদ্ধি সত্ত্বেও তা কিছু অপরিবর্তিত ধারণায় অলঙ্কৃত। সংক্ষেপে সেই কাঠামোর বর্ণনা এবং ধারণাগুচ্ছের তালিকা দেয়া যাক। আব্রাহামের বংশধরদের মধ্যে টিকে থাকা প্রচলিত 3টি ধর্ম দিয়ে শুরু করেন ম্যাসিগনন। 3 ধর্মের মধ্যে ঈসার নিকট প্রতিশ্রুত বেহেশতের প্রতিশ্রুতির বাইরের জনগোষ্ঠীর একেশ্বরবাদী ধর্ম হল ইসলাম। অতএব ইসলাম পিতারূপী ঈশ্বর ও মূর্তরূপ ইসাহকে প্রতিরোধের ধর্ম। তবু এ ধর্ম হাজেরার চোখের পানিতে সূচিত দুঃখবোধ অক্ষুণ্ণ রাখে। ফলত আরবি অশ্রুর ভাষা, ঠিক যেমন ইসলামে জেহাদ সম্পর্কিত পুরো ধারণাটির গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক মাত্রা রয়েছে, যাকে ম্যাসিগনন বলেছেন মহাকাব্যিক রূপ, যা রেনানের চোখ এড়িয়ে গেছে। এর লক্ষ্য হল বাইরের শত্রু খ্রিস্টান ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং অভ্যন্তরীণ শত্রু অর্থাৎ বিরুদ্ধ মতাবলম্বীদের মোকাবেলা করা। তবু ম্যাসিগননের বিশ্বাস ছিল তিনি একরকম বিরোধাত্মক প্রবাহ উপলব্ধি করতে সক্ষম হন, যা মরমীবাদে মূর্ত ঐশ্বরিক দয়ার দিকে নিবেদিত। এর অধ্যয়ন তার বুদ্ধিবৃত্তিক লক্ষ্যে পরিণত হয়। মরমীবাদের প্রধান বৈশিষ্ট্য হল এর আত্মগত প্রকৃতি। এর যুক্তিবিরহিত, এমনকি ব্যাখ্যার অযোগ্য প্রবণতা মূলত ঐশ্বরিকতায় একক ব্যক্তিগত ক্ষণস্থায়ী অংশগ্রহণের অভিজ্ঞতা।
মরমীবাদ সম্পর্কিত ম্যাসিগননের সকল রচনাই এভাবে রক্ষণশীল ইসলামী সমাজ কর্তৃক আরোপিত রীতিনীতি বা সুন্নাহর সীমাবদ্ধতায় বন্দী আত্মার পরিচয় প্রদানের প্রয়াস। একজন আরব মরমী সাধকের চেয়ে একজন ইরানি মরমী অনেক বেশি সাহসী। এর আংশিক কারণ তিনি আর্য। পুরনো 19 শতকীয় আর্য ও সেমেটিক লেভেল ম্যাসিগননের নিকট গুরুত্বপূর্ণ মনে হতো। তেমনি উক্ত দুই ভাষা পরিবারের যুগ্ম বৈপরীত্য সম্পর্কে স্লেগিগেলের অভিমতের বৈধতাও। অন্য কারণ তিনি এমন এক মানুষ যিনি ত্রুটিহীনতা খুঁজে বেড়ান। ম্যাসিগননের মতে আরব মরমীবাদ হল ওয়াডেনবার্গ যাকে বলেছেন প্রামাণ্য অদ্বৈতবাদ। ম্যাসিগননের উদাহরণ হলেন আল-হাল্লাজ। আল-হাল্লাজ রক্ষণশীল সমাজ থেকে নিজের মুক্তি চেয়েছেন এবং পরিশেষে ইসলামে নিষিদ্ধ ক্রুশবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে মৃত্যুবরণ করেছেন। ম্যাসিগননের অভিমত মোহাম্মদ ও খোদার মধ্যকার পার্থক্য মোচনের সুযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন মোহাম্মদ নিজেই। অতএব আল-হাল্লাজের অর্জন হল ইসলামের খুঁটিনাটি রীতিনীতির বিরুদ্ধে আল্লাহর সাথে মরমী মিলন। রক্ষণশীল সমাজের বাকি অংশ বাস করে তত্ত্ববিদ্যাগত তাড়নার মধ্যে। আল্লাহ নিজেকে প্রকাশ করেন একরকম অনুপস্থিতে, উপস্থিত থাকতে অস্বীকৃতির মধ্য দিয়ে। তবু আল্লাহর ইচ্ছায় ইসলাম নিবেদিত মুসলমানের চৈতন্য সৃষ্টি করে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধারণা এবং মূর্তি পূজার প্রতি সহনশীলতার নিতান্ত অভাব। খতনা করার হৃদয় এসব ধারণাগুচ্ছের আবাসস্থল। কঠোর নীতিবান মুসলমানের মধ্যে যেমন আল-হাল্লাজে চিরতরে বন্দী এ আত্মা অপার্থিব আবেগ বা আল্লাহর প্রেমে জ্বলে ওঠে। উভয় ক্ষেত্রেই আল্লাহ শ্রেষ্ঠত্বের একাবস্থায় তাওহীদ প্রতিজ্ঞাপূর্বক সমর্পণ অথবা আল্লাহর প্রেমের মধ্যে দিয়ে তাওহীদকে বারবার উপলব্ধি করতে হয়। ম্যাসিগনন এক জটিলতর নিবন্ধে লিখেছেন, তাওহীদ উপলব্ধির ব্যাপারটি ইসলামের ইচ্ছা বা উদ্দেশ্য সঠিকভাবে বর্ণনা করে। স্পষ্টত ইসলামের মরমী দিকটির সাথে জড়িয়ে আছে ম্যাসিগননের সহানুভূতি। এর কারণ তার ক্যাথলিক মননের সাথে ইসলামী মরমীবাদের নৈকট্য এবং রক্ষণশীল গোষ্ঠীতে এর বিপর্যয়কর প্রভাব। ম্যাসিগননের ইসলামের চিত্র ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এর অবিরাম প্রত্যাখ্যানের সাথে। অন্যান্য আব্রাহামীয় ধর্মের তুলনায় এর বিলম্বিত আবির্ভাব, পার্থিব বাস্তবতা সম্পর্কে এর তুলনামূলক অর্থহীনতার বোধ, আল-হাল্লাজ ও অন্যান্য সুফি সাধক আত্মার যে ধরনের আলোড়ন বিলোড়নের চর্চা করেছেন তার বিরুদ্ধে এর আত্মরক্ষামূলক বিশাল কাঠামো, তিনটি বিরাট একেশ্বরবাদী ধর্মের মধ্যে টিকে থাকা সর্বশেষ ধর্ম হিসেবে এর আলাদা অবস্থান ইত্যাদির সাথে। ইসলাম সম্পর্কে এমন সুষম ও স্পষ্ট, বিশেষ করে ম্যাসিগননের এমন সমৃদ্ধ চিন্তার ক্ষেত্রে অনিবার্য কঠোর মত কিন্তু ইসলামের প্রতি কোনো গভীর শত্রুতা দেখায় না। ম্যাসিগনন পড়তে গেলে পাঠক অবাকই হবেন যে লেখক বারবার জটিল পাঠের ওপর জোর দিচ্ছেন, সরলতর পাঠের ওপর আরোপ করেছেন নিষেধাজ্ঞা, যার আন্তরিকতা বিষয়ে সন্দেহ পোষণ অসম্ভব। 1951 সালে তিনি লেখেন যে তার বর্ণিত প্রাচ্যতত্ত্ব আবেগের চর্চা নয় বা ইউরোপ কর্তৃক প্রাচ্যকে দোষারোপ নয়, বরং প্রাচীন সভ্যতার প্রকৃত ঐতিহ্য ও আমাদের গবেষণা পদ্ধতির মধ্যে আদর্শ সমন্বয়। আরবি বা ইসলামী রচনা পাঠে এই প্রাচ্যতত্ত্ব প্রয়োগ করলে দেখা যাবে তা এক মোহময় বুদ্ধিবৃত্তির ভাষ্য সরবরাহ করে। ম্যাসিগননের মহত্ব ও নিখাত প্রতিভার প্রতি শ্রদ্ধা না দেখানো বোকামি হবে। তবু আমাদের দৃষ্টি আকর্ষণ করবে তার দেয়া প্রাচ্যতত্ত্বের সংজ্ঞার এ দুটো বাক্যাংশ। প্রাচ্যতত্ত্ব হল আমাদের গবেষণা পদ্ধতি এবং প্রাচীন সভ্যতার প্রকৃত ঐতিহ্য। ম্যাসিগনন দেখেন এ দুয়ের সংশ্লেষ হিসেবে তিনি যা করেন তা পরিমাণগত দিক থেকে পরস্পর বিরোধিতা করে। এদের বৈপরীত্যই মূল সমস্যা, ইউরোপ ও প্রাচ্যের বৈপরীত্যের বাস্তবতা নয়। তিনি মনে করেন প্রাচ্য ও ইউরোপের পার্থক্যের সারসত্তা হল প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার পার্থক্য। প্রকৃতপক্ষে রাজনৈতিক ও সাম্প্রতিক বিষয়সমূহের ওপর তার লেখায় পূব পশ্চিম পার্থক্য সবচেয়ে অদ্ভুত রূপ গ্রহণ করেন এবং এখানেই তাৎক্ষণিকভাবে ম্যাসিগননের চিন্তার সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারবেন পাঠক। প্রাচ্য পাশ্চাত্য সম্পর্ককে যে দৃষ্টিতে দেখেন ম্যাসিগনন, তাতে প্রাচ্যে পশ্চিমের দখলাভিযান, উপনিবেশ প্রতিষ্ঠা, ইসলামের ওপর অবিরাম আক্রমণ প্রভৃতির জন্য পশ্চিমকে কঠোরভাবে দায়ী করেন তিনি। মুসলিম সভ্যতার পক্ষে তিনি বিরামহীন যোদ্ধা। তার প্রমাণ পাওয়া যায় 1948 সালের পর থেকে তার লেখা বহু নিবন্ধ ও চিঠিপত্রে ফিলিস্তিনে ইহুদিবাদের বিরুদ্ধে আরব মুসলমান ও খ্রিস্টানদের অধিকারের পক্ষে সমর্থনে,
আব্বা এবেনের বরাত দিয়ে তিনি কঠোর ভাষায় যাকে অভিহিত করেছেন ইসরায়েলের বুর্জোয়া উপনিবেশবাদ বলে। এ সত্ত্বেও যে চিন্তা কাঠামোয় ম্যাসিগননের দৃষ্টি প্রতিষ্ঠিত তা ইসলামী প্রাচ্যকে অনিবার্যভাবে প্রাচীন এক কালের সাথে যুক্ত করে, আর পশ্চিমকে আধুনিকতায়। রবার্টসন স্মিথের মতো ম্যাসিগননও মনে করেন প্রাচ্যজন আধুনিক মানুষ নন, সেমেটিক মানুষ। এই সংকোচক বর্গীয় গেরো আঁট্রো হয়ে বসে ম্যাসিগননের চিন্তায়। 1960 সালে ম্যাসিগনন এবং কলেজ ডি ফ্রান্সে তার সহকর্মী জ্যাক বারাক আরব সম্পর্কে তাদের কথোপকথন প্রকাশ করেন স্পিরিট পত্রিকায়। আলোচনায় দীর্ঘ সময় দেয়া হয় একটি প্রশ্ন মীমাংসার পেছনে, তা হলো সমকালীন আরব সমস্যাসমূহ দেখার সবচেয়ে ভালো উপায় কি। এরকম বলা যায় যে এগুলো সেমেটিক সমস্যা, যেমন আরব ইসরায়েল সংঘাত। বারাক বিনয়ের সাথে বারবার আপত্তি তোলার চেষ্টা করেন এবং ম্যাসিগননকে একটা সম্ভাবনা দেখাতে চান যে হয়তো পৃথিবীর অন্য অনেক অঞ্চলের মতো আরবও বারাকের ভাষায় নৃতাত্ত্বিক ভিন্নতার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। ম্যাসিগনন তা বাতিল করে দেন। ফিলিস্তিনি সংঘাত বোঝার ও তার ওপর রিপোর্ট করার জন্যে ম্যাসিগননের বারংবার প্রয়াস কখনো ইসহাক ও ইসরায়েলের সংঘাতের আবহ থেকে বেরুতে পারেনি, কিংবা ইসরায়েলের সাথে তার সংঘাতের পটভূমিতে ইহুদিবাদ ও খ্রিস্টান ধর্মের পারস্পরিক উত্তেজনার বৃত্ত পার হয়ে আসতে পারেনি। যদিও এ সংঘাতে সকল মানবিক দিক উপস্থিত রয়েছে। ইহুদিবাদীরা যখন আরব শহর ও গ্রামগুলো দখল করে নেয়, তখন আঘাত লাগে ম্যাসিগননের ধর্মীয় সংবেদনশীলতায়। ইউরোপ, বিশেষ করে ফ্রান্সকে দেখা হয় সমকালীন বাস্তবতা রূপে। এর আংশিক কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের সাথে তার প্রাথমিক রাজনৈতিক দ্বন্দ্বের ফলস্বরূপ ব্রিটেনের নীতি বিষয়ে তার প্রকাশ্য বিরোধিতা। লরেন্স ও এ শ্রেণীর অন্যান্যদের গৃহীত নীতি খুবই জটিল। ফয়সালের সাথে আলোচনায় ম্যাসিগনন তার বিরোধিতা করেন। ব্রিটিশরা প্রাচ্যের সম্প্রসারণ, অনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সেকেলে দর্শনের প্রতিনিধিত্ব করছে বলে মনে হয়। ফরাসিরা আরও আধুনিক মানুষ। তারা আধ্যাত্মিক, ঐতিহ্যিক মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রে যা হারিয়েছে, প্রাচ্যে তা ফিরে পেতে চায়। আমার মনে হয় এক্ষেত্রে ম্যাসিগননের বিনিয়োগের পেছনে আছে গোটা 19 শতক ধরে চলে আসা এই ধারণা যে পশ্চিম প্রাচ্যকে তার নিজের মনোচিকিৎসাগত প্রয়োজনে একরকম থেরাপি হিসেবে ব্যবহার করতে পারে। এর আধ্যাত্মধর্মী অনুপ্রেরণার আদি উৎস কুইনেট। ম্যাসিগননে এর সাথে যুক্ত হয়েছে খ্রিস্টীয় করুণার বোধ। প্রাচ্যদেশীয়দের প্রশ্নে আমাদের উচিত করুণার বিজ্ঞান অবলম্বন করা, এমনকি তাদের ভাষা ও মানসিক কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে এই অংশগ্রহণে, যে কাজে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আমাদেরকে। কারণ এই বিজ্ঞান এমন সত্যের সাক্ষী যা আমাদেরও সত্য, না হলে এমন সত্যের যা আমরা হারিয়ে ফেলেছি এবং এখন যাকে ফিরে পেতেই হবে। সবশেষে কারণ গভীরতর অর্থে যা অস্তিত্বশীল তা কোনো না কোনোভাবে ভালো, এবং উপনিবেশের ওই বেচারারা কেবল আমাদের জন্যে নয়, ওদের নিজেদের মধ্যে নিজেদের জন্যেও জীবন ধারণ করছে। যা হোক, প্রাচ্যজন নিজে নিজেকে বুঝতে অথবা গ্রহণ করতে অক্ষম। এর একটি কারণ ইউরোপ তাদেরকে যা করেছে, তারা তাদের ধর্ম ও দর্শন হারিয়েছে। মুসলমানের মধ্যে আছে বিরাট এক শূন্যতা। ওরা নৈরাজ্য ও আত্মহত্যার খুব নিকটস্থ। তাই ফ্রান্সের দায়িত্ব হলো মুসলমানদের আকাঙ্ক্ষার সাথে একাত্ম হয়ে তাদের সংস্কৃতি, সামাজিক জীবনের রীতিনীতি ও বিশ্বাসীদের উত্তরাধিকার রক্ষা করা। কোনো পণ্ডিত, এমনকি কোনো ম্যাসিগননও তার জাতির চাপ এবং তিনি যে পণ্ডিতি ঐতিহ্যে কাজ করেন তার চাপ প্রতিরোধ করতে পারেন না। প্রাচ্য ও পাশ্চাত্য সম্পর্ক বিষয়ে তিনি যা বলেন তা যেন অন্য প্রাচ্যতাত্ত্বিকদের বক্তব্যের পরিশোধিত ও পুনরাবৃত্ত রূপ। আমরা এমন সম্ভাবনা মেনে নিতে পারি যে এই পরিশোধন ব্যক্তিক রীতি, ব্যক্তিগত প্রতিভা, শেষ পর্যন্ত প্রথা ও জাতীয় আবহে সক্রিয় রাজনৈতিক সীমাবদ্ধতা সরিয়ে দিয়ে জায়গা করে নিতে পারে। এমন সম্ভব হলেও ম্যাসিগননের বেলায় আমরা দেখব প্রাচ্য বিষয়ক ধারণার অন্তত একটি জায়গায় তিনি সম্পূর্ণ প্রথানুক ও প্রাচ্যতাত্ত্বিক। তাদের ব্যক্তিত্ব ও উল্লেখযোগ্য উৎকেন্দ্রিকতা যাই থাকুক। তার মতে ইসলামী প্রাচ্য আধ্যাত্মিক, সেমেটিক, উপজাতীয়, পরম একেশ্বরবাদী অনার্য বিশেষণগুলো শেষ 19 শতকের নৃতাত্ত্বিক বিবরণের অনুরূপ। যুদ্ধ, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, আর্থদমন, প্রেম, মৃত্যু, সাংস্কৃতিক দেয়ানেয়া প্রভৃতি জাগতিক ব্যাপারগুলোকে মনে হয় ম্যাসিগননের চোখে পড়েছে অধিবিদ্যাগত জিনিস হিসেবে, ফলত অমানবিকৃত লেন্সের মধ্য দিয়ে। এগুলো সেমেটিক, ইউরোপীয়, প্রাচ্যদেশীয়, পশ্চিমা, আর্য ইত্যাদি এইসব বর্গ কাঠামোবদ্ধ করেছে তার জগৎকে।
এবং তার নিজের ভাষায় তার মধ্যে সঞ্চার করেছে গভীরতর বোধ। ম্যাসিগনন নিজেকে এক বিশেষ অবস্থানে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন। ইসলামকে তিনি একদিকে ইউরোপ থেকে, অন্যদিকে ইসলামেরই রক্ষণশীলতা থেকে রক্ষা করেন। প্রাণ সঞ্চারক ও মহত্তর এই হস্তক্ষেপ প্রমাণ করে প্রাচ্যের ভিন্নতা, প্রাচ্যকে তার নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তনের জন্য তার প্রয়াস। উভয় ক্ষেত্রে ম্যাসিগননে জ্ঞানের ইচ্ছা প্রবল, তার আল-হাল্লাজ সেই ইচ্ছার যথার্থ প্রতিনিধিত্ব। আল-হাল্লাজে আরোপিত অসম হারের গুরুত্ব দুটো জিনিস চিহ্নিত করে। এক, একটি চরিত্রকে তার প্রচলিত সংস্কৃতির ঊর্ধ্বে তুলে আনার লক্ষ্যে লেখকের সিদ্ধান্ত। দুই, আল-হাল্লাজ সেই খ্রিস্টীয় সমাজের প্রতি অবিরাম চ্যালেঞ্জের প্রতীক হয়ে উঠেছে, যারা মনে করে বিশ্বাস অর্থ এই নয় যে এর জন্যে আত্ম উৎসর্গ করা যাবে, অথচ যা সুফিদের জন্য প্রযোজ্য। উভয় ক্ষেত্রেই ইসলামের মূলনীতি দ্বারা নিন্দিত মূল্যবোধ সমূহকে মূর্ত করার উদ্দেশ্যে ম্যাসিগননের আল-হাল্লাজ একটি সাহিত্যিক পরিকল্পনা, একটি পদ্ধতি যা ম্যাসিগনন নিজে বর্ণনা করেছেন একে আল-হাল্লাজ দিয়ে আবৃত করে চালিয়ে দেওয়ার জন্য। যাই ঘটে থাকুক, এখনই বলার প্রয়োজন নেই যে ম্যাসিগননের কাজ বিকৃত মানসিকতার বাহক কিংবা সাধারণ মুসলমান আকৃষ্ট হবে এমনভাবে ইসলামকে বিকৃত করেছেন তিনি। একজন গুরুত্বপূর্ণ মুসলিম পণ্ডিত শেষোক্ত বিষয়টি সম্পর্কে তর্ক তুলেছেন। তিনি অবশ্য ম্যাসিগননের নাম করেননি। পাশ্চাত্যে যে ইসলামের ভুল প্রতিনিধিত্ব করা হয়েছে তা দেখানোই যেহেতু এ গ্রন্থের উদ্দেশ্য, তাই অনেকেই একমত হবেন যে তর্কের মূল বিষয় হলো কোনো কিছুর সত্যিকার প্রতিনিধিত্ব আদৌ সম্ভব কিনা, কিংবা প্রতিনিধিত্ব যেহেতু প্রতিনিধিত্ব, তাই কোনো একটি বা সকল প্রতিনিধিত্ব প্রথমে প্রতিনিধিত্বকারীর ভাষায়, অতঃপর সংস্কৃতি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক আবহে প্রবেশ করিয়ে দেয়া হয় কিনা। যদি শেষেরটি সঠিক হয়, যা আমি মনে করি, তাহলে আমাদেরকে এই সত্য স্বীকার করে নিতে হবে যে প্রতিনিধিত্ব সত্য ছাড়াও অন্য অনেক জিনিসের সাথে বিজড়িত, প্যাঁচ খাওয়া, প্রবিষ্ট ও আন্তর্বুননে যুক্ত। আবার এখানে সত্য নিজেও প্রতিনিধিত্ব মাত্র। অতএব আমরা পদ্ধতিগতভাবে এই সিদ্ধান্তে উপনীত হই যে প্রতিনিধিত্ব বা ভুল প্রতিনিধিত্ব পার্থক্য কেবল মাত্রায়, খেলার একটি সর্বজনীন ক্ষেত্রে বিরাজ করা, যে ক্ষেত্রটি সংজ্ঞায়িত হয়েছে প্রতিনিধিত্ব বা ভুল প্রতিনিধিত্বের জন্যেই। এই সংজ্ঞায়ন সম্পন্ন হয় কিছু সর্বজনীন ইতিহাস, ঐতিহ্য, ডিসকোর্সের জগৎ দ্বারা। এই বিষয়টি কোনো একজন পণ্ডিতের সৃষ্টি নয়, তবে যে কোনো পণ্ডিত এ ক্ষেত্রটিকে ব্যবহার করতে পারেন এবং তিনি এখানে এসে নিজের জায়গাও খুঁজে পেয়ে যান। অতঃপর তিনি জ্ঞান ক্ষেত্রটিতে নিজের অবদান রাখেন। অবদান হলো ব্যতিক্রমী প্রতিভার বেলায়ও জ্ঞানক্ষেত্রে বিরাজমান বিষয়গুলো পুনরায় বিন্যস্ত করে প্রদর্শন। এমনকি যেসব পণ্ডিত কোনো হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি উদ্ধার করেন, তিনিও খুঁজে পাওয়া রচনাকে দেখান আগে থেকে এই উদ্দেশ্যে প্রস্তুত কোনো পরিপ্রেক্ষিতে, কারণ সেটি হলো কোনো পাণ্ডুলিপি উদ্ধারের প্রকৃত অর্থ। এভাবে এই জ্ঞানক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি অংশগ্রহণকারী প্রথমে পরিবর্তন নিয়ে আসেন, পরে প্রতিষ্ঠিত করেন একরকম স্থিতিশীলতা। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি নির্দিষ্ট পরিধির জায়গায় 20টি এমন ধরনের কম্পাস রয়েছে যে তাতে 21তম কম্পাসটি স্থাপন করলেই তাদের কাটার কম্পন শুরু হয়ে যাবে, তবে শেষ স্থির হবে কোনো এক জায়গায় এসে। ইউরোপীয় সংস্কৃতিতে প্রাচ্যতত্ত্বের প্রতিনিধিত্বকে বলা যায় অপ্রাসঙ্গিক সঙ্গতির মতো, যার নিজস্ব ইতিহাস আছে এবং প্রদর্শনের মতো বস্তুগত ও প্রাতিষ্ঠানিক উপস্থিতি আছে। রেনান প্রসঙ্গে আমি বলেছি, এ ধরনের সঙ্গতি আসলে সাংস্কৃতিক চর্চাধারা ও প্রাচ্য সম্পর্কে ভাষ্য বিবৃতি প্রদানের সুযোগ নিয়ে সক্রিয় একটি পদ্ধতি। আমার বক্তব্যের সামগ্রিক অর্থ এই নয় যে এ পদ্ধতিটি কেবল প্রাচ্যের সত্তার ভুল প্রতিনিধিত্ব, বরং আমি তা এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না। আমি বলতে চাই এটি প্রতিনিধিত্বের মতো কাজ করে কোনো একটি উদ্দেশ্যে, নির্দিষ্ট কোনো ঐতিহাসিক, বুদ্ধিবৃত্তিক, এমনকি অর্থনৈতিক বিন্যাসে একটি বিশেষ প্রবণতা নিয়ে। অন্য কথায়, প্রতিনিধিত্বের উদ্দেশ্য আছে। এগুলো অধিকাংশ সময় সক্রিয় থাকে এবং এক বা একাধিক লক্ষ্য পূরণ করে। প্রতিনিধিত্ব হলো গঠন, বা রোলা বার্থ যেমন বলেছেন, সকল ভাষার ক্রিয়াশীলতাই বিগঠন। প্রতিনিধিত্ব হিসেবে প্রাচ্য হলো ইউরোপে ভৌগোলিক এলাকা, পূবের প্রতি ক্রমেই সুনির্দিষ্ট সংবেদনশীলতা থেকে গঠন বা বিগঠন। বিশেষজ্ঞরা এর ওপর কাজ করেছেন কারণ সময়ে তাদের প্রাচ্যতাত্ত্বিক পেশার জন্য প্রয়োজন দেখা দিয়েছে, যেন তারা বলতে পারেন তারা তাদের সমাজকে প্রাচ্যের রূপ, জ্ঞান ও এ সম্পর্কিত অন্তর্দৃষ্টি সরবরাহ করেছেন। প্রাচ্যতাত্ত্বিক প্রাচ্যকে প্রতিনিধিত্বের মাধ্যমে সমাজকে যা প্রদান করেন: ক,
তা তার স্বাতন্ত্রিক চিহ্ন বহন করে। খ, তা দেখায় তার মতে প্রাচ্য কী বা কী হওয়া উচিত। গ, তা সচেতনভাবে প্রাচ্য সম্পর্কে অন্য কারো মতামতের বিরোধিতা করে। ঘ, তা প্রাচ্যতাত্ত্বিক ডিসকোর্সের জন্য ওই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় বলে অনুভূত রসদ যোগায়। ও, তা সংশ্লিষ্ট যুগের সাংস্কৃতিক, পেশাগত, জাতীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রয়োজনীয়তাও সাড়া দেয়। দেখা যায় ইতিবাচক জ্ঞানের ভূমিকা পরম রূপ থেকে অনেক দূরে, যদিও তা কখনো সম্পূর্ণ অনুপস্থিত থাকে না। জ্ঞান কখনো কাঁচামাল, অপরিশোধিত কিংবা কেবল উদ্দেশ্যমূলক নয়। ওপরে বর্ণিত প্রাচ্যতাত্ত্বিক প্রতিনিধিত্বের 5টি আরোপিত গুণ বা ধর্মসঞ্চার ও পুনঃসঞ্চার করে, তাই জ্ঞান। এভাবে দেখা যেতে পারে যে ম্যাসিগণন যতটা না পুরাণায়িত প্রতিভা, তার চেয়ে বেশি নির্দিষ্ট ধরনের ভাষা বিবৃতি উৎপাদনের পদ্ধতি। এসব ভাষ্য বিবৃতি আবার পরস্পর ভিন্নতাযুক্ত গঠনের বিপুল স্তূপে মিশে যায়, যা সৃষ্টি করে তার যুগের আর্কাইভ বা সাংস্কৃতিক বস্তু বিষয়াদি। আমি মনে করি না তা মেনে নিলে ম্যাসিগণনকে অমানবিক করা হয় বা তাকে জীর্ণ নিয়তিবাদের শিকারে সংকুচিত করা হয়। বরং এক অর্থে এই উপায়েই আমরা দেখতে পারি একজন মানুষ কিভাবে এমন সাংস্কৃতিক ও উৎপাদনমুখী মেধা অর্জন করতে সক্ষম হন যার রয়েছে প্রাতিষ্ঠানিক বা অতিমানবিক মাত্রা। এমনই হওয়া উচিত সেই সীমাবদ্ধ মানুষের আকাঙ্ক্ষা, যিনি সময় ও পরিসরে তার সীমাবদ্ধ উপস্থিতিতে সন্তুষ্ট নন। ম্যাসিগণন যখন বলেন আমরা প্রত্যেকেই সেমেটিকদের সমান, তখন তিনি নির্দেশ করেন তার সমাজের ওপর তার ধারণার বিস্তার, ইঙ্গিত করেন তার প্রাচ্য বিষয়ক ধারণা ব্যক্তি ফরাসি বা ফরাসি সমাজের স্থানীয় গালগল্পের পরিস্থিতি ছাড়িয়ে কতটা উৎকর্ষ অর্জন করতে পারে। সেমেটিক বর্গধারণাটি ম্যাসিগণনের প্রাচ্যতত্ত্ব থেকে পুষ্টি লাভ করে, কিন্তু তার শক্তির উৎস হল সংশ্লিষ্ট জ্ঞানক্ষেত্রের সীমাবদ্ধতার বাইরে বিস্তৃতির প্রবণতা, একটি বৃহৎ ইতিহাস ও নৃতত্ত্বে ছড়িয়ে পড়া ছোঁক, যেখানে তার রয়েছে একটি নির্দিষ্ট মাত্রার বৈধতা ও ক্ষমতা। ম্যাসিগণনের প্রাচ্য বিষয়ক নির্মাণ ও প্রতিনিধিত্বের বৈধতা প্রশ্নহীন না হলেও অন্তত একটি ক্ষেত্রে তার সরাসরি প্রভাব স্বীকার্য। পেশাজীবী সংঘের অভ্যন্তরে গিব কর্তৃক ম্যাসিগণনের কৃতিত্ব স্বীকার করার ঘটনা ইঙ্গিত করে তারা মনে করেন গিবের নিজের কাজের বিকল্পরূপে ম্যাসিগণনের বক্তব্য অবলম্বন করা যায়। আমি কেবল ম্যাসিগণনের প্রতি গিবের শ্রদ্ধাঞ্জলির ওপর গুরুত্ব দিয়েছি, তবে তা আরও গুরুত্বপূর্ণ মনে হবে যদি আমরা গিবের কাজের দিকে নজর দিই। আলবার্ট হুরানি কর্তৃক গিবের ওপর লেখা স্মৃতিচারণমূলক অসাধারণ নিবন্ধ গিবের পেশাগত জীবন, তার প্রধান প্রধান ধারণাসমূহের সারোৎসার ও তার কাজের গুরুত্ব চমৎকারভাবে বর্ণনা করে। হুরানির বিশ্লেষণের মূল বিন্যাসের সাথে আমি একমত, তবু কিছু জিনিস তার নজর এড়িয়ে গেছে, যার ক্ষতিপূরণ আছে উইলিয়াম পকের প্রাচ্যতত্ত্ব ও ইতিহাসের মধ্যে স্যার হ্যামিল্টন গিব শিরোনামের রচনায়। হুরানি মনে করেন গিব ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রভাব ইত্যাদির উৎপাদন। গিব বোঝার কাজে হুরানির তুলনায় বেশ অসূক্ষ্ম ও অপরিশোধিত। পক গিবকে দেখেন প্রাতিষ্ঠানিক ঐতিহ্য থেকে উদ্ভূত প্রতিভারূপে, বলা যায় প্রাতিষ্ঠানিক গবেষণামূলক মত সম্মিলন হিসেবে। থমাস কুন থেকে নেয়া এ ধারণাটি এক অর্থে গিবের সাথে সাদৃশ্যপূর্ণ। হুরানি আমাদের মনে করিয়ে দেন গিব ছিলেন প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্ব। প্রথম জীবনে লন্ডনে বা মধ্যজীবনে অক্সফোর্ডে পেশাগত দায়িত্ব পালনকালে কিংবা শেষ দিকে হার্ভার্ডে মধ্যপ্রাচ্য অধ্যয়ন কেন্দ্রের পরিচালকের প্রভাবশালী পদে থাকাকালে সারা জীবন ধরে গিব বলেছেন তার মধ্যে আছে প্রতিষ্ঠিত একাডেমির অভ্যন্তরীণ আবহে স্থির ও সহজ মনের স্পষ্ট ছাপ। ম্যাসিগণন নিঃসন্দেহে আগন্তুক, গিব স্থানীয়। উভয়ই ক্রমাগত যথাক্রমে ফরাসি ও অ্যাংলো আমেরিকান প্রাচ্যতত্ত্বে বিপুল খ্যাতি ও মর্যাদার অধিকারী। গিবের প্রাচ্য সরাসরি অভিজ্ঞতাজাত নয়, পঠিত, জেনে নেয়া, অধীত, জ্ঞানী সম্প্রদায়, বিশ্ববিদ্যালয় আর পণ্ডিতি সম্মিলনের সীমাবদ্ধতায় লিখিত। ম্যাসিগণনের ন্যায় গিবও মুসলমানদের বন্ধুত্ব পেয়েছেন, কিন্তু কার্যোপলক্ষের বন্ধুত্ব আন্তরিক কিছু নয়। অতএব গিব হলেন ব্রিটিশ ও পরে মার্কিন প্রাচ্যতত্ত্বের কাঠামোয় এক সাম্রাজ্যিক ব্যক্তিত্ব, যার কাজ বিশ্ববিদ্যালয়, সরকার ও গবেষণা প্রতিষ্ঠানে সক্রিয় প্রাতিষ্ঠানিক ঐতিহ্যে খুবই সচেতনভাবে জাতীয় প্রবণতা প্রদর্শন করে। একটি উদাহরণ দেয়া যাক। পূর্ণবয়সে গিব প্রায়ই নীতি নির্ধারকদের সাথে বৈঠকে অংশগ্রহণ করতেন, এ বিষয়ে লিখতেন। 1951 সালে দি নিয়ার ইস্ট অ্যান্ড দি গ্রেট পাওয়ার শিরোনামের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থে তিনি একটি প্রবন্ধ প্রকাশ করেন। এতে তিনি অ্যাংলো আমেরিকান প্রাচ্যতত্ত্ব অধ্যয়ন বিস্তৃত করার যুক্তিতে লিখেন যে আফ্রিকা ও এশিয়া দেশগুলোর পরিপ্রেক্ষিতে পশ্চিমের সকল দেশের অবস্থা পরিবর্তিত হয়েছে।
আমরা এখন আর যুদ্ধপূর্বকালীন মর্যাদার উপাদানে নির্ভর করতে পারি না, তেমনি আশা করতে পারি না যে আমরা বসে থাকব আর আমাদের নিকট জ্ঞান নিতে আসবে আফ্রিকা বা এশিয়া বা পূর্ব ইউরোপের মানুষেরা। আমাদেরকে ওদের সম্পর্কে জানতে হবে, যাতে ওদের সাথে এমন সম্পর্কের ভিত্তিতে কাজ করার কায়দা বুঝতে পারি যা হবে পারস্পরিকের নিকটবর্তী কিছু। এই নতুন সম্পর্কের শর্ত পরিষ্কার উচ্চারণ করা হয় এরিয়া স্টাডিজ রিকনসিডার্ডে। এরিয়া স্টাডিজ বা অঞ্চলবিদ্যা এখন আর অতটা পণ্ডিতি চিন্তাভাবনা হয়ে ওঠার প্রয়োজন নেই, বরং একে হতে হবে সদ্য স্বাধীন, সম্ভবত একগুঁয়ে প্রাক্তন উপনিবেশিত জাতিসমূহের ব্যাপারে জাতীয় নীতির অবলম্বন স্বরূপ। আটলান্টিক অঞ্চলের কমনওয়েলথভুক্ত জাতিসমূহের ওপর তার পুনর্যোজিত সচেতনতার অস্ত্রে শক্তিশালী প্রাচ্যতাত্ত্বিক হবেন নীতি নির্ধারক, ব্যবসায়ী ও নতুন প্রজন্মের তরতাজা একদল পণ্ডিতের পথনির্দেশক। গিবের পরবর্তী সময়ের রচনায় প্রাচ্যতাত্ত্বিকের কাজের ইতিবাচক পাণ্ডিত্য অতটা গুরুত্ব পায় না। তরুণ বয়সে মধ্য এশিয়ায় মুসলিম অভিযান নিয়ে গবেষণা করার সময় যেরকম পণ্ডিত ছিলেন গিব, বরং জনসমাজে সে কাজের প্রায়োগিক অভিযোজন ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হুরানি লিখেছেন, তার অর্থাৎ গিবের পরিষ্কার উপলব্ধি হয় যে আধুনিক সরকার ও এলিট তাদের নিজেদের সামাজিক জীবন ও নৈতিক প্রথা ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ থেকেই কাজ করেছে। এটি তাদের ব্যর্থতার কারণ। তখন থেকে তার লক্ষ্য হয় অতীতের সতর্ক অধ্যয়নের মধ্য দিয়ে মুসলিম সমাজের নির্দিষ্ট প্রকৃতি, এর সংস্কৃতি ও বিশ্বাসের জগৎকে আলোকিত করা, যা এর অন্তঃস্থল জুড়ে অবস্থান করে। এমনকি এ সমস্যাকেও তিনি প্রথমে দেখেন কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। তবু প্রথম জীবনের রচনায় ব্যাপক প্রস্তুতি ছাড়া পরবর্তীকালে গিবের এরকম দৃষ্টি পরিবর্তন সম্ভব নয়। আমরা তাকে বোঝার জন্যে সে ব্যাপারটি খুঁজে দেখব। গিবের উপর প্রভাব সঞ্চারী ব্যক্তিদের মধ্যে প্রথম চিহ্নিত করা যায় ডানকান ম্যাকডোনাল্ডকে। তার নিকট থেকেই গিবে ধারণা করেন যে ইসলাম জীবনযাপনের একটি সমন্বিত পদ্ধতি, তবে সেই সমন্বয়ের জন্য জীবনযাপনকারী কোনো জনগোষ্ঠীর তেমন কৃতিত্ব নেই। মতবাদগত কিছু নীতিমালা, ধর্মচর্চার পদ্ধতি, শৃঙ্খলার ধারণা সমন্বয়ের কাজটি সম্পন্ন করেছে। তাতে অংশগ্রহণকারী প্রতিটি মুসলমান, আম জনতা ও ইসলামের মধ্যে এক ধরনের বহুমাত্রিক দেয়া নেয়া আছে। কিন্তু পশ্চিমের শিক্ষার্থীদের নিকট গুরুত্বপূর্ণ ব্যাপার হল ইসলামের হস্তক্ষেপের ক্ষমতা, যার সাহায্যে তা ইসলামী জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে বোধগম্য রূপ দেয়। ম্যাকডোনাল্ডের মতে অতঃপর গিবের মতানুযায়ী অধ্যয়নের বিষয়রূপী ইসলামের যে সম্পর্কে বিশাল সাধারণ বিবৃতি প্রদান সম্ভব, জ্ঞানতাত্ত্বিক ও পদ্ধতিগত জটিলতাকে কখনো বশে আনা সম্ভব হয়নি। ম্যাকডোনাল্ডের ধারণা ইসলাম অধ্যয়নে প্রাচ্যদেশীয় মনের অনেক বিমূর্ত ধারণা উপলব্ধি করা সম্ভব। তার সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ, গিবের কাছে যার গুরুত্ব কোনোভাবেই খাটো নয়, দ্য রিলিজিয়াস অ্যাটিটিউড অ্যান্ড লাইফ ইন ইসলামের গোটা একটি অধ্যায় জুড়ে আছে পূবের বা প্রাচ্যের মন সম্পর্কে বিতর্ক অযোগ্য ঘোষণাধর্মী মন্তব্যের সংকলন। তিনি শুরু করেছেন এই দিয়ে যে, আমি মনে করি এটি পরিষ্কার ও স্বীকৃত যে পশ্চিমাদের তুলনায় প্রাচ্যদেশীয়দের নিকট অদেখা কোনো কিছু অনেক বেশি বাস্তব ও নিকটবর্তী। বিশাল সংস্কারক উপাদান রাশি যেগুলোকে মনে হয় সময় সময় সাধারণ নিয়মসমূহকে এলোমেলো করে দিয়েছে প্রায়, সেগুলো আসলে তা করে না। এমনকি প্রাচ্যদেশীয় মনের পরিচালক অন্যান্য সাধারণ ও তীব্র রীতিনীতিগুলোকেও বিশৃঙ্খল করে না। অদেখা জিনিসে বিশ্বাস স্থাপন প্রাচ্যদেশীয় মনের অনিবার্য পার্থক্য নয়, বরং দেখা জিনিসে একটি পদ্ধতি আরোপের অক্ষমতাই মূল সমস্যা। আরেকটি দিক হল প্রাচ্যদেশীয়দের পার্থক্য ধর্মীয় নয়, বরং আইনি বোধের অভাব। প্রকৃতির কোনো স্থির বিন্যাস তার অসম্ভব মনে হয়। পরবর্তীকালে গিব এ সমস্যাকে আরবি সাহিত্যে রূপ সংগঠনের অভাব এবং বাস্তবতা সম্পর্কে মুসলমানদের অনুপুঙ্খে আগ্রহের জন্য দায়ী করেন। এ জাতীয় সত্য বিজ্ঞানে ইসলামের অভাবনীয় অর্জনে কেন নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি, যে অর্জনের ওপর পশ্চিমের বিজ্ঞান অনেকখানি নির্ভরশীল, সে প্রশ্নে ম্যাকডোনাল্ড নীরব। তিনি তার তালিকা বর্ণনা অব্যাহত রাখেন। প্রাচ্যদেশীয়দের নিকট যে কোনো কিছুই সম্ভব, অতিপ্রাকৃত তার এত নিকটবর্তী যে তা যে কোনো সময়ে তাকে ছুঁয়ে দিতে পারে। একটি উপলক্ষ অর্থাৎ প্রাচ্যে একেশ্বরবাদের ঐতিহাসিক ও ভৌগোলিক জন্ম ম্যাকডোনাল্ডের নিকট পূব পশ্চিমের পার্থক্য বিষয়ে বিরাট এক তত্ত্ব হয়ে দাঁড়ায়। এতে বোঝা যায় প্রাচ্যতত্ত্ব ম্যাকডোনাল্ডকে কতটা নিবেদিত করে তুলেছিল। এখানে তার সারাংশ উদ্ধৃত করা হলো। জীবনকে ধীর স্থিরভাবে সামগ্রিক রূপে উপলব্ধি অক্ষমতা, জীবন সম্পর্কিত যে কোনো তত্ত্বকে যে জীবনের সকল দিক
ঘটনা ও দায় অন্তর্ভুক্ত করতে হবে তা বোঝার অক্ষমতা, একটিমাত্র অন্ধ ধারণার সাহায্যে সকল কিছু মারিয়ে যাওয়ার দায়, আমি মনে করি এটি প্রাচ্য পাশ্চাত্যের পার্থক্য। এর কিছুই নতুন নয়। স্লেগেল থেকে রেনান, রবার্টসন স্মিথ থেকে টি.ই. লরেন্স পর্যন্ত অনেকের মধ্যে এসব ধারণা ঘুরে ফিরে পুনরাবৃত্ত হয়েছে। এগুলো প্রকৃতির কোনো সত্য নয়, বরং প্রকাশ করে প্রাচ্য সম্পর্কিত একটি সিদ্ধান্তকে। ম্যাকডোনাল্ড বা গিবের মতো যেই প্রাচ্যতত্ত্ব নামে একটি পেশায় প্রবেশ করেন, তিনি এসব করেন একটি সিদ্ধান্ত অনুযায়ী। তা হল প্রাচ্য হচ্ছে প্রাচ্য, প্রাচ্য হচ্ছে অন্যরকম ইত্যাদি। অতএব প্রাচ্যকে সীমাবদ্ধ রাখার নিমিত্তে জ্ঞানক্ষেত্রটির বিশদায়ন, পরিশোধন, ঘটনাক্রমিক উচ্চারণ ও ওই সিদ্ধান্তকে দীর্ঘজীবী করে। প্রাচ্যের দায়সমূহকে একটিমাত্র ধারণার দ্বারা মারিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে ম্যাকডোনাল্ড বা গিবের মতামতে বোধগম্য কোনো শ্রেষ্ঠ ধরা পড়ে না। তেমনি প্রাচ্যতত্ত্বের দায় দায়িত্বসমূহকে একটিমাত্র প্রাচ্যদেশীয় পার্থক্যের দ্বারা মারিয়ে যাওয়ার ব্যাপারটিও মানুষের বোধগম্য বলে মনে হয় না। আবার ইসলাম বা প্রাচ্যের মতো পাইকারি আখ্যাগুলোকে এমনভাবে নাম বিশেষ্যরূপে ব্যবহার করে তার সাথে বিশেষণ ও ক্রিয়া জুড়ে দেওয়া হয়, যাতে মনে হয় এগুলো যেন কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, মানসিক ধারণা মাত্রকে নয়। এ ধরনের কাজও কোনো মানুষের জানা ব্যাপার বলে বোধ হয় না। তাই এটি কোনো দুর্ঘটনা নয় যে গিব ইসলাম ও আরবদের সম্পর্কে যা লিখেছেন তার নিয়ামক বিষয়বস্তু হল মহান ইসলাম ও আধিপত্যশীল প্রাচ্যদেশীয় ঘটনা এবং দৈনন্দিন অভিজ্ঞতার বাস্তবতা, এ দুয়ের টানাপোড়েন। পণ্ডিত ও নিবেদিত খ্রিস্টান হিসেবে তার আগ্রহ ইসলামে সূচিত জাতীয়তাবাদ, শ্রেণী সংগ্রামের মতো তুচ্ছ বিষয় নয়, কিংবা প্রেম, ক্রোধ বা মানবীয় কাজের অভিজ্ঞতাসমূহকে ব্যক্তিক মাত্রা প্রদান নয়। এর সবচেয়ে অপুষ্ট দরিদ্র চেহারা প্রকাশ পেয়েছে গিবের সম্পাদনায় 1932 সালে প্রকাশিত প্রবন্ধ সংকলন উইদারিং ইসলামে। এতে উত্তর আফ্রিকার ইসলামের ওপর ম্যাসিগননের লিখিত একটি চমৎকার প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়। নাম প্রবন্ধটির লেখক গিব নিজে। এতে দেখা যায় গিবের কাজ হল ইসলামকে বিশ্লেষণ করা, এর বর্তমানকে জানা এবং ভবিষ্যৎ গতি প্রকৃতি আন্দাজ করা। গিব নিজে ইসলামের একটি সংজ্ঞা প্রদান করেছেন, অতঃপর শেষ প্রবন্ধে এর যথার্থ ও প্রকৃত ভবিষ্যৎ সম্পর্কে বলতে চেয়েছেন। ম্যাকডোনাল্ডের মতো গিবও আদিম প্রাচ্যের ধারণায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন যে প্রাচ্যের অস্তিত্বগত পরিস্থিতি জাতি বা জাতিগত তত্ত্বে সংকুচিত করা যায় না। সাধারণীকরণকে বাতিল করে দিয়ে গিব এমন একটি বিষয়কে তুলে আনেন যা আগের প্রজন্মের প্রাচ্যতাত্ত্বিকদের নিকট সবচেয়ে দর্শনীয় বলে মনে হতো। ইসলামের বিশ্বজনীনতা ও বিভিন্ন জাতি ধর্মগোত্রের মানুষের মধ্যে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সহাবস্থানের অনুকূল সহিষ্ণুতার প্রতি গিব উদার ও সহানুভূতিশীল। তিনি ইহুদি ও ম্যারোনাইট খ্রিস্টানদেরকে আলাদা করে দেখান যে কেবল এরাই এই অঞ্চলে সহাবস্থানে অক্ষম। এই বক্তব্যের মধ্যে ছিল এক নির্দয় ভবিষ্যৎবাণী। তবে গিবের যুক্তিতর্কের সার বক্তব্য হল, যেহেতু তা প্রকৃতির বদলে অদেখা জিনিসকে প্রাচ্যদেশীয়দের মূল ব্যাপার বলে দেখায়, হয়তো সে কারণে ইসলামী প্রাচ্যের সকল জীবনের ওপর ইসলামের আধিপত্য ও অগ্রাধিকার রয়েছে। গিবের কাছে ইসলাম হল ইসলামী রক্ষণশীলতা, বিশ্বাসী সম্প্রদায়, জীবন, একতাবদ্ধতা, বোধগম্যতা, মূল্যবোধ, তা আইন শৃঙ্খলাগত পরিস্থিতিও, অবশ্য জিহাদিদের বিপর্যয়কর তৎপরতা ও কমিউনিস্টদের আন্দোলন প্রসঙ্গে নয়। উইদারিং ইসলামে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে আমরা জানতে পারি যে মিশর ও সিরিয়ায় নতুন বাণিজ্যিক ব্যাংক ইসলাম বা ইসলামী উদ্যোগের ফসল। স্কুল ও ক্রমশ বর্ধিত সাক্ষরতা জ্ঞান ইসলামী ঘটনা, তেমনি সাংবাদিকতা, পাশ্চাত্যকরণ এবং বুদ্ধিবৃত্তিক সম্প্রদায়ও। যখন তিনি জাতীয়তাবাদের উত্থান ও তার বিস্ফল নিয়ে কথা বলেন, তখনও তিনি একবারও ইউরোপীয় উপনিবেশবাদ সম্পর্কে একটি কথাও লিখেন না। উপনিবেশের বিরুদ্ধে রাজনৈতিক অরাজনৈতিক প্রতিরোধের কারণে আধুনিক ইসলাম যে অনেক বোধগ্রাহ্য হয়ে উঠতে পারে তা মনে হয়নি গিবের। যেমন মুসলিম দেশগুলো গণতান্ত্রিক নাকি স্বৈরতান্ত্রিক, সে তথ্য তার নিকট গৌণ বোধ হয়। গিবের কাছে ইসলাম একরকম বহিকাঠামো। রাজনীতি এবং বুদ্ধিবৃত্তিক সার্বভৌমত্বের দ্বারা একে সংস্কার করার জন্যে মুসলমানদের নিজেদের বিপজ্জনক প্রচেষ্টার কারণে আজ তা হুমকির সম্মুখীন। পরবর্তী অনুচ্ছেদে লক্ষণীয় যে কিভাবে ধর্ম ও এ জাতীয় শব্দগুলোয় রং লাগিয়ে দেয়া হয়েছে গিবের সুরের সাথে সঙ্গতিপূর্ণ করার জন্যে, এবং এত স্পষ্ট ও এত প্রবলভাবে তা করা হয়েছে যে ইসলামের উপর এই স্বার্থমুখী চাপ আরোপণের ব্যাপারে আমরা যথার্থই বিরক্ত বোধ করি। ধর্ম হিসেবে ইসলাম তার শক্তি সামান্যই হারিয়েছে, কিন্তু সামাজিক জীবন ব্যবস্থা হিসেবে নষ্ট হয়ে যাচ্ছে ইসলামের আসন।
নতুন শক্তিসমূহ এমন কর্তৃত্ব চর্চা করতে চাইছে যা কখনো কখনো ইসলামের ঐতিহ্য ও সামাজিক পরামর্শমালার সাথে সংঘাতপূর্ণ হয়ে ওঠে, কিন্তু ক্রমশ জোরপূর্বক তা জায়গা করে নেয়। যা ঘটছে তা সহজভাবে বললে এই বোঝায়, সাম্প্রতিক কাল পর্যন্ত সাধারণ মুসলমান ও চাষিদের কোনো রাজনৈতিক আগ্রহ বা তৎপরতা নেই। ধর্মীয় সাহিত্য ব্যতীত সহজে উপভোগ্য কোনো সাহিত্যও নেই। ধর্মীয় ব্যাপার ছাড়া কোনো উৎসাহবাদী বা সাম্প্রদায়িক জীবন নেই। ধর্মীয় দৃষ্টির সহায়তা ছাড়া বাইরের পৃথিবীর খুব সামান্যই ওরা দেখেছে। এরই পরিণতিতে ধর্ম তার নিকট সব কিছু। এখন তার আগ্রহ বিস্তৃত এবং তৎপরতা আর ধর্মের দ্বারা সীমাবদ্ধ নয়। তার মধ্যে অনেক রাজনৈতিক প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধর্মের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় এমন বিভিন্ন বিষয়ে অনেক প্রবন্ধ নিবন্ধ সে পড়েছে বা তাকে পড়ে শোনানো হয়েছে, যেগুলোয় ধর্মীয় দৃষ্টিকোণ আলোচিত হয়নি। তাছাড়া এগুলোর ভিত্তিতে বিচারপূর্বক গৃহীত সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন কোনো নীতিমালার ওপর প্রতিষ্ঠিত। চিত্রটিতে বিন্দুমাত্র জটিলতা নেই। যেহেতু অন্য সব ধর্মের মতো নয়, তাই ইসলাম হলো সব কিছুর একটি মানবীয় প্রপঞ্চের বর্ণনায় প্রদত্ত রূপকটি প্রাচ্যতত্ত্বের দৃষ্টান্তবিহীন বলে মনে করি আমি। জীবন নিজে অর্থাৎ রাজনীতি, সাহিত্য, শক্তি, কর্মকাণ্ড প্রবৃদ্ধি একজন পশ্চিমার নিকট এই অকল্পনীয় প্রাচ্যদেশীয় সমগ্রতার ওপর প্রবল আরোপণ। এ সত্ত্বেও ইউরোপীয় সভ্যতার সম্পূরক ও বিপরীত ভারসাম্যরূপে আধুনিক ইসলাম কার্যোপযোগী। আধুনিক ইসলাম সম্পর্কে এই হলো গিবের উপলব্ধির সার কথা। কারণ ইতিহাসের বিস্তৃত পরিসরে এখন যা ঘটছে ইউরোপ ও ইসলামের মধ্যে, তা হল রেনেসাঁসে কৃত্রিমভাবে খণ্ডিত পাশ্চাত্য সভ্যতার পুনরেকত্রীকরণ, বিপুল শক্তিতে তার ঐক্যের পুনঃপ্রতিষ্ঠা। ম্যাসিগনন তার ভবিষ্যৎবাণীর অধিবিদ্যাগত চরিত্র লুকোনোর চেষ্টা করেননি, কিন্তু গিব তার অধিবিদ্যাগত বক্তব্য এমনভাবে উপস্থাপিত করেছেন যেন তা কোনো বস্তুনির্ভর জ্ঞান। এ সত্ত্বেও যে কোনো মানদণ্ডে ইসলাম সম্পর্কে গিবের সকল সাধারণ রচনা অধিবিদ্যাগত। তার কারণ কেবল এই নয় যে তিনি এমনভাবে ইসলাম নামের বিমূর্ত ধারণাটি ব্যবহার করেছেন যে মনে হয় এর কোনো পরিষ্কার ও স্বাতন্ত্রিক অর্থ আছে। আরও কারণ হলো তিনি কখনো পরিষ্কার করে দেখাননি তার ইসলাম কোথায়, কখন সংগঠিত হচ্ছে। ম্যাকডোনাল্ডের প্রভাবে একদিকে তিনি ইসলামকে পশ্চিমের বাইরে ঠেলে দিয়েছেন, আবার অন্যদিকে তার সাথে পশ্চিমের সভ্যতার একত্রীকরণের কথা বলছেন। 1955 সালে তিনি এই ভেতর বাহির প্রশ্নটিকে আরেকটু পরিষ্কার করেন। অবৈজ্ঞানিক উপাদানের ক্ষেত্রে পশ্চিম প্রাচ্য থেকে কেবল সেই সব জিনিস গ্রহণ করেছে যা একদা প্রাচ্য পশ্চিম থেকে ঋণ করেছিল। অন্যদিকে ইসলামের নিকট থেকে বৈজ্ঞানিক জ্ঞান গ্রহণের ক্ষেত্রে পশ্চিম কেবল এই নীতি মেনে চলেছে যে প্রাকৃতিক বিজ্ঞান ও প্রকৌশল অনির্দিষ্টকালের জন্য স্থানান্তরযোগ্য। সার কথা হলো শিল্প, সাহিত্য, সৌন্দর্য তত্ত্ব, দর্শন ও ধর্মীয় চিন্তাভাবনায় ইসলাম দ্বিতীয় সারির উৎস, যেহেতু ইসলামের ধারণাগুলো পশ্চিম থেকে নেয়া। বিজ্ঞান ও প্রকৌশল প্রসঙ্গে বলা যায় ওগুলো আদৌ ইসলামী জিনিসই নয়। ইসলাম সম্পর্কে গিবের মতামত বিষয়ে পরিচ্ছন্ন ধারণা পাওয়া যাবে এই অধিবিদ্যাগত চাপের মধ্যে। 40-এর দশকে লেখা তার দুটো গ্রন্থ মডার্ন ট্রেন্ডস ইন ইসলাম ও মুহামেডানিজম অ্যান্ড হিস্ট্রিক্যাল সার্ভে এ ব্যাপারে সবচেয়ে পরিষ্কার চিত্র তুলে ধরে। উভয় গ্রন্থেই গিব ইসলামের বর্তমান সংকটের আলোচনায় গভীর ব্যথিত, কারণ ঐতিহ্য সূত্রে চলে আসা এর অনিবার্য রূপের আধুনিক সংস্কারের ঘোর বিরোধী তিনি। আমি আগে তা অবহিত করেছি। এখন বলা দরকার যে গিব ইসলামের ওপর মোহামেডানিজমের ধারণাকে গুরুত্ব দেন, কারণ তার অনুমান ইসলাম সত্যি প্রজন্মক্রমিক প্রচারকের উত্তরাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। মোহাম্মদ এসে তার সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে এবং মনে করেন যে ইসলামের নিয়ামক বিজ্ঞান হল আইন, যা আদিতে ধর্মতত্ত্বকে সরিয়ে জায়গা করে নিয়েছে। এ বক্তব্যের কৌতূহলোদ্দীপক ব্যাপার হল এর দাবি ইসলামের অভ্যন্তরীণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গৃহীত হয়নি, বরং এর ভিত্তি ইসলামের বাইরে যৌক্তিক শৃঙ্খলা। কোনো মুসলমান নিজেকে মোহামেডান বলে পরিচয় দেয় না, আইনকে ঈশ্বরতত্ত্বের উপর গুরুত্বও দেয় না। গিব পণ্ডিত হিসেবে নিজেকে স্থাপন করেন তার নিজের উপলব্ধ একটি পরস্পর বিরোধী পরিস্থিতির মধ্যে, আলোচ্য ক্ষেত্রে ইসলামের পরস্পর বিরোধী পরিস্থিতিতে, যেখানে আনুষ্ঠানিক বহির্মুখী প্রক্রিয়া ও অন্তর্গত বাস্তবতার মধ্যে নির্দিষ্ট এক ধরনের অপ্রকাশিত স্থানচ্যুতির ব্যাপার রয়েছে। তাই প্রাচ্যতাত্ত্বিকের কাজ হল এই স্থানচ্যুতির কথা বলা এবং ইসলাম সম্পর্কে সত্য উচ্চারণ করা। সংজ্ঞা অনুযায়ী সে সত্য হল, যেহেতু ইসলামের উপলব্ধির ক্ষমতাতেই দ্বন্দ্ব, তাই তা নিজেকে প্রকাশও করতে পারে না।
গিব ইসলাম সম্পর্কে তার সংজ্ঞা অনুসারী সাধারণ বক্তব্যে বলেছেন যে সংস্কৃতি ও ধর্ম কিছু উপলব্ধিতে অক্ষম, প্রাচ্যদেশীয় দর্শন কখনো গ্রিক দর্শনের ন্যায় বিচারের ধারণাকে গ্রহণ করেনি। অধিকাংশ পশ্চিমা সমাজের বিপরীতে ইসলাম দার্শনিক চিন্তার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য স্থিতিশীল সমাজ সংগঠন গড়ে তুলতে চেয়েছে। ইসলামের মূল দুর্বলতা হল উচ্চ ও মধ্যবিত্ত মুসলিম জনগোষ্ঠীর সাথে ইসলামের বিচ্ছিন্নতা। গিব জানতেন ইসলাম শেষ পর্যন্ত গণবিচ্ছিন্ন থাকেনি, তাই অবশ্যই বাইরের দিক থেকে ইসলাম ও বাকি পৃথিবীর সম্পর্কে বহু স্থানচ্যুতি, সংযোগ বিচ্ছিন্নতা থেকে গেছে। তিনি বলতে চান ইসলাম রোমান্টিক পশ্চিমা ভাবাদর্শের দ্বৈত সংস্পর্শের মধ্য দিয়ে চলে আসা ধ্রুপদ ধর্ম। এই আঘাতের প্রতিক্রিয়ায় ইসলামে দেখা দিয়েছে একদল আধুনিক ভাবুক ব্যক্তিত্ব, যাদের চিন্তা সবসময় আধুনিক পৃথিবীর অনুপযোগী হতাশ ধারণা জন্ম দিয়েছে, যেমন জাতীয়তাবাদ, মাহদিবাদ, খিলাফত ইত্যাদি। তাহলে প্রশ্ন আসে, চূড়ান্তভাবে ইসলাম আসলে কি? যেহেতু তা তার অভ্যন্তরীণ স্থানচ্যুতি কাটিয়ে উঠতে পারে না, আবার বাইরের পরিপার্শ্বকেও সন্তোষজনকভাবে মোকাবেলা করতে পারে না, এর উত্তর খুঁজে নেওয়া যায় মডার্ন ট্রেন্ডসের নিম্নোক্ত কেন্দ্রীয় অনুচ্ছেদ থেকে। ইসলাম শত সহস্র নিযুত হৃদয় আলোড়ন জাগানো একটি জীবন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, যা সৎ, সংযত ও ভালোভাবে বাঁচার জন্য কিছু আদর্শ তাদের সামনে উপস্থাপন করেছে। ইসলাম নয়, পাথরের মতো অপরিবর্তনীয়তা লাভ করেছে এর প্রাচীন রক্ষণশীল কাঠামো, এর পদ্ধতিভিত্তিক ধর্মজ্ঞান, এর সামাজিক দুঃখবোধ। এখানেই স্থানচ্যুতির বিষয়টি জড়িত, এখানেই আছে এর সবচেয়ে শিক্ষিত ও বুদ্ধিমান অনুসারীদের অসন্তোষের কারণ, এবং ভবিষ্যৎ বিপদের বিষয়টিও এখানে অত্যন্ত পরিষ্কার। কোনো ধর্মই শেষ পর্যন্ত ভাঙ্গন রোধ করতে পারে না যদি অনুসারীদের ইচ্ছার ওপর এর দাবি এবং বুদ্ধির ওপর এর আবেদনে বিশাল ব্যবধান অব্যাহত থাকে। মুসলমানদের সংখ্যাগরিষ্ঠের অভিমত এখনও আধুনিকতাবাদীদের পরামর্শ অনুযায়ী দ্রুত সংস্কারের পদক্ষেপ নেয়ার পক্ষে নয়, কিন্তু আধুনিকতার বিস্তৃতি একটি সতর্ক সংকেত যে সংস্কার অনির্দিষ্টকালের জন্য ঠেকিয়ে রাখা যাবে না। ইসলামী নীতিগুলোর এমন পাথরের মতো অপরিবর্তনশীলতার উৎপত্তির খোঁজে আমরা সে প্রশ্নটিও ভেবে দেখতে পারি যা আধুনিকতাবাদীরা উপস্থাপন করেছে, কিন্তু এখন পর্যন্ত জবাব পায়নি। তা হলো, এমন কোনো উপায় কি আছে যাতে ইসলামের মৌলনীতিসমূহকে এমনভাবে পুনরায় সূত্রবদ্ধ করা যায় যেন এর মূল উপাদানগুলো প্রভাবিত না হয়? অনুচ্ছেদের শেষের অংশটি যথেষ্ট পরিচিত। যেহেতু প্রাচ্য নিজেকে পুনর্গঠিত ও পুনঃসৃজনে অক্ষম, তাই প্রাচ্যতাত্ত্বিকরা সে দায়িত্ব পালন করুক। তাই অংশত প্রাচ্যে মান্য, অধীত, প্রচারিত ইসলামের আগে আছে গিবের ইসলাম। তবু এই ইসলাম প্রাচ্যতাত্ত্বিক কল্পনা মাত্র নয়, এটি এমন এক ইসলামের ভিত্তিতে উদ্গত যে ইসলাম তা সত্যি সত্যি টিকে থাকতে পারে না, বিধায় গোটা একটি বিশ্বাসী সম্প্রদায়ের নিকট আবেদন রাখে। ইসলাম যে কম বেশি প্রাচ্যতাত্ত্বিকদের নির্দেশিত ভবিষ্যৎরূপে টিকে থাকতে পারে, তার কারণ প্রাচ্যে ইসলাম তার উলেমাদের ভাষার দ্বারা দখলকৃত এবং কলঙ্কিত, যাদের দাবি অনুসারীদের মনের ওপর। এদের আবেদনে যতক্ষণ তা নীরব থাকবে ততক্ষণ ইসলাম নিরাপদ। যে মুহূর্তে সংস্কারবাদী উলেমারা ইসলামকে আধুনিকতায় প্রবেশ উপযোগী করার জন্য সংস্কার শুরু করবে, সেই মুহূর্ত থেকে সমস্যার শুরু। সে সমস্যা হলো স্থানচ্যুতি। গিবের লেখায় স্থানচ্যুতি ইসলামের আন্দাজকৃত বুদ্ধিবৃত্তিক সংকটের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু। আমি মনে করি তা নির্দেশ করে সেই সুযোগ, সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে প্রাচ্যতাত্ত্বিক ইসলাম সম্পর্কে লিখতে, ওকালতি করতে ও সংস্কার করতে পারে। এটি তার গৃহীত বিষয়ে প্রবেশের জন্যে জ্ঞানতাত্ত্বিক সংযোগ পথ এবং একটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম, যাতে অবস্থান করে তিনি তার সকল গুরুত্বপূর্ণ পদে থাকাকালে ইসলামকে পর্যবেক্ষণ করতে সক্ষম হন। গিব তাই বলেন যা ইসলাম বলতে পারে না, কিংবা এর উলেমারা বলে না। একটি গুরুত্বপূর্ণ দিক থেকে গিবের লেখা ইসলামকে তার ধর্মীয় অস্তিত্বেরও পূর্বের কোনো এক সময়ের একটা সমন্বিত বিশ্বাস রূপে প্রদর্শন করে, কারণ মুসলমানদের বিশ্বাস পার্থিব তর্ক বিতর্ক, চর্চা ও যুক্তিবিন্যাসের বিষয় হয়ে ওঠার পূর্বে তাদের নিকট ইসলামের আবেদন গিবের লেখায় ধরা পড়ে। গিবের রচনার স্ববিরোধিতা এই যে তা ইসলামের উলেমা অনুসারীদের বক্তব্যে প্রকাশিত ইসলামকে গ্রহণ করে না, আবার এর অনুসারীরা বলার সুযোগ পেলে যা বলতো বলে মনে হয় না, তার সাথেও একমত নয়। এখানেই তার রচনাকে অধিবিদ্যাগত মনোভাবের দ্বারা নির্বাক করা হয়েছে, যে মনোভাব তার সকল রচনা, এমনকি আধুনিক প্রাচ্যতত্ত্বের ইতিহাসকেও পরিচালিত করেছে। প্রাচ্য ও ইসলাম বাস্তবেরও অধিক প্রপঞ্চগত এমন এক রূপ অর্জন করেছে যা কেবল পশ্চিমারাই বুঝতে সক্ষম।
ইসলাম ও প্রাচ্য সম্পর্কে পশ্চিমের অনুমানের শুরু থেকেই একটি জিনিস স্থির হয়ে যায়, তা হল প্রাচ্য নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে না। অধিবিদ্যায় এবং কেবল অধিবিদ্যাগতভাবেই সত্তা ও সম্ভাবনাকে এক করে ফেলা যায়। কেবল অধিবিদ্যাগত মনোভাব নিয়েই গিভেন দি স্ট্রাকচার অফ রিলিজিয়াস থট ইন ইসলাম বা অ্যান ইন্টারপ্রিটেশন অফ ইসলামিক হিস্ট্রি জাতীয় প্রখ্যাত প্রবন্ধ রচনা সম্ভব। লক্ষণীয় যে এর আগে গিব কর্তৃক ম্যাসিগণনের সমালোচনায় আত্মগত ও বিষয়মুখী জ্ঞানের মধ্যে পার্থক্য সৃষ্টি করলেও এখানে তা কোনো সমস্যা হিসেবে দেখা দেয় না। ইসলাম সম্পর্কে রচিত মন্তব্যগুলোয় যে আত্মবিশ্বাস ও প্রশান্তি রয়েছে তা সত্যিকার অর্থেই রূপান্তরযোগ্য, এবং এ কারণে ইসলাম ও গিবের বর্ণনায় থেকে যায় এক প্রশান্ত অপ্রাসঙ্গিক মসৃণতা, যার সাধারণ উপাদান হল ইংরেজ পণ্ডিতের লিখিত সুশৃঙ্খল পৃষ্ঠাসমূহ। পরিকল্পিত আদর্শ হিসেবে মুদ্রিত পৃষ্ঠার আবির্ভাবের ওপর আমি বেশ গুরুত্ব দিই। ডি হার্ভেল্ট, রেনান, লেইন ও সেসি প্রসঙ্গেও আমি তা উল্লেখ করেছি। এই পৃষ্ঠাসমূহের একটি নির্দিষ্ট বিন্যাস আছে, যার মধ্যে দিয়ে পাঠক কেবল প্রাচ্যকেই অনুভব করে না, সেই সঙ্গে ভাষ্যকার, প্রদর্শক, ব্যক্তিত্ব, আলোচক, প্রতিনিধি ও বিশেষজ্ঞরূপী প্রাচ্যতাত্ত্বিককেও উপলব্ধি করে। গিব ও ম্যাসিগণন অবিস্মরণীয় উপায়ে ওইসব পৃষ্ঠাসমূহ উৎপাদন করেছেন, যেগুলো পশ্চিমে প্রাচ্যতাত্ত্বিক লেখালেখির ইতিহাসের পুনরাবৃত্তি করে। সেই ইতিহাস বিচিত্র বর্গীয় ও স্থানিক রীতিতে লিখিত এবং চূড়ান্ত পর্যায়ে একটি পাণ্ডিত্যপূর্ণ অভিন্ন রীতির ঐক্যে সমন্বিত। প্রাচ্যদেশীয় নমুনা, প্রাচ্যদেশীয় অভিধানবিদ্যা বিভাগ, প্রাচ্যদেশীয় সিরিজ, এই সমস্ত কিছুই গিব ও ম্যাসিগণনের বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণের সরল রৈখিক গদ্যে, প্রবন্ধে, সংক্ষিপ্ত নিবদ্ধে, পণ্ডিতি গ্রন্থে অধীনস্থ বিষয় হয়ে উঠেছে। ওদের সময়ে প্রথম বিশ্বযুদ্ধের শেষ থেকে 60-এর দশকের প্রথমার্ধ পর্যন্ত রূপান্তর লাভ করে প্রাচ্যতাত্ত্বিক লেখালেখির তিনটি ধরন: জ্ঞানকোষ, সংকলন ও ব্যক্তিগত রেকর্ড। এগুলোর দায়িত্ব পুনর্বণ্টিত হয় বিশেষজ্ঞ কমিটির নিকট। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইসলাম। চাকরির নিম্ন স্তরে ভাষায় প্রাথমিক নির্দেশনা, যা লোকেদেরকে সমাজ বিজ্ঞান, অর্থনীতি বা ইতিহাস অধ্যয়নে প্রস্তুত করবে, কূটনীতিতে নয়। ও সংবেদনশীল উন্মোচনের জগতে জ্ঞানচর্চার বদলে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা সরকারের সঙ্গে আরও দায়িত্ব পালনের জন্যে। লরেন্স সবচেয়ে উপযোগী উদাহরণ। প্রশান্ত, খেয়ালি কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক গদ্যের শিল্পী গিব এবং ম্যাসিগণন এমন শিল্পী ব্যক্তিত্বের জ্বলন্ত মশাল নিয়ে আবির্ভূত হন, যাদের কাছে কোনো উল্লেখই অতিরঞ্জন নয়, যেহেতু তা উৎকেন্দ্রিক বিশ্লেষণমুখী প্রতিভায় পরিচালিত। এ দুজন ইউরোপীয় প্রাচ্যতত্ত্বের অনিবার্য সামগ্রিক দায়িত্ব গ্রহণ করেন। তাদের পরে নতুন বাস্তবতা, নতুন বিশেষায়িত রীতি হিসেবে দেখা দেয় সামগ্রিক অর্থে অ্যাংলো মার্কিন, সংকীর্ণ অর্থে মার্কিন সমাজবিজ্ঞান। এখানে পুরনো প্রাচ্যতত্ত্ব ভেঙে বহু অংশে বিভক্ত। এ সত্ত্বেও এখনও অন্ধ প্রাচ্যতাত্ত্বিক মতবাদের প্রয়োজন কাজে লাগে তার প্রতিটি বিচ্ছিন্ন অংশ।